তাহলে হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, যেগুলো ছবি একটু বড় সেগুলো হচ্ছে উপরে বড়গুলো দেখা যায় না, এটা একটু সমস্যা। হোয়াট ইজ দ্য টাইম লিমিট আফটার দ্য অনসেট অফ সিমটমস আপ টু হুইচ আইভি থ্রোম্বোলাইসিস শুড বি অ্যাডমিনিস্টার্ড? অ্যান্সার হচ্ছে 4.5 আওয়ার। তাহলে ইসকেমিক স্ট্রোকের কোনো পেশেন্ট যদি আমাদের 4.5 ঘন্টার মধ্যে আসে তাহলে আমরা আইভি থ্রোম্বোলাইসিস করতে পারবো। আর থ্রোম্বেক্টমি করতে পারবো কত ঘন্টার মধ্যে হলে? এক্সিলেন্ট, তাহলে থ্রোম্বেক্টমি হচ্ছে 6 আওয়ার। এটা খুব সম্ভবত ডেভিডসন নাই। আমরা হচ্ছে একটু একটু করে এমআরসিপির যে গাইডলাইন আছে সেগুলো একটু একটু করে দেখে নিব। তাহলে থ্রোম্বোলাইসিসের জন্য হচ্ছে 4.5 ঘন্টা, থ্রোম্বেক্টমির জন্য হচ্ছে 6 ঘন্টা। আর হচ্ছে এমআই এর ক্ষেত্রে, এসটিএম এর ক্ষেত্রে আমাদের টাইম লিমিট হচ্ছে সিমটমস অনসেটে 12 আওয়ার্স এর মধ্যে। আর প্রেজেন্টেশনের পরে পিসিএ করার মধ্যে এটা টাইম লিমিট হচ্ছে 120 মিনিটস। তাহলে কিছু টাইম লিমিট আমাদের জন্য পরীক্ষার জন্য লাগবে, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে কোনো পেশেন্ট যদি 4.5 ঘন্টার আগে আসে তাহলে সেক্ষেত্রে থ্রোম্বোলাইসিস প্লাস থ্রোম্বোক্টমি দুইটা আমরা করতে পারি। এমআরসি পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোনো পেশেন্ট এসে ঘুম থেকে উঠে দেখছে তার স্ট্রোক হয়েছে, অথবা টাইম জানে না, মানে তার টাইমটা জানা নাই, টাইম হচ্ছে আননান, অথবা স্ট্রোক হয়েছে ডিউরিং স্লিপ। মানে ঘুম থেকে ওঠার পরে দেখছে তার কোনো এক পাশ উইকনেস হয়ে গেছে, আমরা দেখলাম তার ইসকেমিক স্ট্রোক আছে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি থ্রোম্বোলাইসিস করা যাবে? এক্সিলেন্ট। তাহলে এটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম স্ট্রোক করার সময়, স্যালভেজেবল টিস্যু আছে কিনা, তাহলে আমাদেরকে নিউরো ইমেজিং করে দেখতে হবে। যদি স্যালভেজেবল টিস্যু থাকে এটাকে কি বলা হয়? ইসকেমিক পেনাম্ব্রা। তাহলে এই জায়গাটায় এখনো হচ্ছে যদি আমরা থ্রোম্বোলাইসিস করি বা পারফিউশন মেনটেন করতে পারি তাহলে এই টিস্যুগুলা এখনো রিকভারি হইতে পারে। তাহলে ইমেজিং করে যদি দেখা যায় যে এরকম স্যালভেজেবল টিস্যু আছে সেক্ষেত্রে আমরা আইভি থ্রোম্বোলাইসিস করতে পারবো। এটা যদি 4.5 ঘন্টা পরে হয় তাহলেও করা যাবে, অথবা যদি কোনো পেশেন্টের টাইম জানা থাকে স্ট্রোক কখন আগে করছে সেটাও করা যাবে, বা যদি ডিউরিং স্লিপ হচ্ছে পেশেন্ট স্ট্রোক হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের এমআরসিপির জন্য লাগবে। আর থ্রোম্বেক্টমি করা যাবে আপ টু 6 আওয়ার্স, এটাও এমআরসিপির জন্য। আর এফসিএস এর জন্য শুধু আমাদের একটা ইনফরমেশন জানলেই হবে, ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আইভি থ্রোম্বোলাইসিস করার টাইম লিমিট হচ্ছে 4.5 আওয়ার্স। তাহলে বাকি যেগুলো ডিসকাস করলাম এগুলো কিন্তু এমআরসি পরীক্ষা বিভাগে প্রশ্ন আসে অনেক সময়। A 40-year-old man describes intermittent unilateral pain above and behind his left eye, which has woken him from sleep every night for the previous 7 days. Pain is described as severe and disturbing, lasting about 30 minutes and making him restless and agitated. It is associated with tearing from left eye and nasal stuffiness. When he looked in the mirror during attacks, he had noticed his left eye drooping. He remembers he had experienced similar symptoms for about a month last year. They have resolved spontaneously and had not sought any medical attention. Physical condition normal, lifelong smoker. Excellent. তাহলে এটা হচ্ছে ক্লাস্টার হেডেক। Why not paroxysmal hemicrania? ক্লাস্টার হেডেক একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আসবে হচ্ছে paroxysmal hemicrania। মেল, এজ। তাহলে ক্লাস্টার হেডেক মেইনলি হয় হচ্ছে মেল পেশেন্টে বেশি, আর paroxysmal hemicrania এটা হচ্ছে ফিমেলে বেশি কমন। আর একটা হচ্ছে আমাদের দেখতে হবে টাইম ডিউরেশন। ক্লাস্টার হেডেক হয় ইউজুয়ালি 30 মিনিটস থেকে একটু বেশি, আর প্যারাক্সিন এখানে আরো শর্ট ডিউরেশন হয়, ইউজুয়ালি লেস দ্যান 30 মিনিট থাকবে।
আরেকটা হচ্ছে প্যারাক্সিমাল হেমিক্রেনিয়ার ট্রিটমেন্ট কি? এগুলো হচ্ছে ইন্ডোমিথাসিনে খুব ভালো রেসপন্স করে। আর ক্লাস্টারেক আমরা কি ইউজ করি? হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন আর সুমাট্রিপটেন। তাহলে মেল পেশেন্ট ডুরেশন একটু বেশি, সেটা হচ্ছে ক্লাস্টারিক। ফিমেল পেশেন্ট ডুরেশন কম, ইন্ডোমিথাসিনে ভালো রেসপন্স করতেছে, এটা হচ্ছে প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া। আরেকটা আছে আমরা কি বলি সাঙ্ক, এটার ডিউরেশন থাকবে আরো শর্ট, ইউজুয়ালি সেকেন্ডস টু ফিউ মিনিটস। এবং এটার ফ্রিকোয়েন্সি থাকবে অনেক বেশি, দেখা যাচ্ছে একদিনের মধ্যে 100-150 এরকম থাকতে পারে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের পরীক্ষা আছে, তিনটা প্রেজেন্টেশন থাকে একই রকমের, তিনটাতে ইউনিল্যাটারাল হেডেক থাকে, সিভিয়ার হেডেক থাকে, এরকম পিরিয়ডিসিটি থাকে, তারপরে একটা নির্দিষ্ট সময় পর পর হয়, তারপরে আই স্টাফিনেস, নেজাল কনজেশন, টিয়ারিং এগুলো থাকতে পারে। তাহলে আমাদের দেখতে হবে যে টাইম লিমিটেশন, ফ্রিকোয়েন্সি, এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ক্লাস্টার এবং প্যারাক্সিমালের ক্ষেত্রে মেল ফিমেলও একটা ডিফারেন্সিয়েশন আছে। তাহলে আমাদের এফসিএস পরীক্ষায় মেনলি ক্লাস্টার একটা বেশি আসে, আর এমআরসি পরীক্ষা অনেক সময় প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া আর একটা হচ্ছে যে শান্ট, এগুলো আসতে পারে। Which of the following neurological findings is most helpful in differentiating subacute combined degeneration of the cord secondary to B12 deficiency and multiple sclerosis? মানে প্রশ্ন হচ্ছে B12 ভার্সেস মাল্টিপল স্ক্লেরোসিস কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। এক্সিলেন্ট। তাহলে হচ্ছে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক। আচ্ছা, B12 এ লেশন হয় আপার মোটর নিউরন নাকি লোয়ার মোটর নিউরন? এক্সিলেন্ট। তাহলে B12 এর মধ্যে দুইটা হইতে পারে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হইতে পারে, সেখান থেকে আমাদের আপার মোটর নিউরন লেশন হইতে পারে, আবার লোয়ার মোটর নিউরন লেশন হইতে পারে যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হয়। তাহলে আমরা এর আগে ক্লাসে পেরিফেরাল নিউরোপ্যাথি বলছিলাম, পেরিফেরাল নিউরোপ্যাথি কোন কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হলে হয়? হোয়াট আর দ্য কজেস অফ নিউট্রিশন কজেস অফ এই পেরিফেরাল নিউরোপ্যাথি? বি স্পাইনাল কর্ড প্যাথোলজি পড়াশোনা বলছিলাম, সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, সেটা হয় ডিউ টু বিটিওল ডেফিসিয়েন্সি। মানে বিটিওল ডেফিসিয়েন্সি হলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে, বাট মাল্টিপল স্ক্লেরোসিসে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা লোয়ার মোটর নিউরন ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় না। সো এমএস এর ক্ষেত্রে লেশনগুলো থাকে ইউজুয়ালি প্রিডমিনেন্টলি আপার মোটর। এমএস এর সেরেবেলাল ইনভলভমেন্ট হতে পারে, ব্রেন স্টেমে ইনভলভমেন্ট হতে পারে, সেরেব্রাল কর্টেক্সে ইনভলভমেন্ট হতে পারে। তাহলে পেশেন্টে অ্যাটাক্সিয়া থাকতে পারে, ড্যাবনিস্কি সাইন পজিটিভ থাকতে পারে, মানে আপার মোটর নিউরন লেশন থাকতে পারে, অপটিক নিউরাইটিস বা অপটিক অ্যাট্রফি হতে পারে, পিরামিডাল প্যাটার্ন উইকনেস মানে আপার মোটর নিউরন টাইপ উইকনেস, এগুলো সবগুলো হতে পারে এমএস এ। এই সবগুলো ফিচার্স আমরা বিটিওল ডেফিসিয়েন্সিতেও পাইতে পারি। তাহলে ডিফারেন্স হচ্ছে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক। এই লোয়ার মোটর নিউরন টাইপের যে ফিচার্সটা পেরিফেরাল নিউরোপ্যাথি ফিচার, এটা শুধুমাত্র বিটিওল ডেফিসিয়েন্সিতে পাওয়া যাবে, এটা এমএস এ পাওয়া যাবে না। Which one of the following is a characteristic finding in the CSF of patients with GBS? Excellent. তাহলে raised CSF protein. WBC কাউন্ট বা সেল কাউন্ট কেমন পাবো আমরা? তাহলে জিবিএস এর পেশেন্ট আমাদের সিএসএফ স্টাডি করি, তাহলে সিএসএফ প্রোটিন পাবো বেশি, ডাব্লিউবিসি কাউন্ট পাবো নর্মাল। এটাকে বলা হয় অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন।
তাহলে বেশিরভাগ যে ধরনের সিএনএস ইনফেকশন যেগুলো আছে বা ইনফ্লামেশন কন্ডিশন আছে সেগুলো থেকে অ্যালবুমিন বাড়ে, মানে প্রোটিনও বাড়ে, সাথে সেল কাউন্টও বাড়ে। জিবিএস হচ্ছে এক্সেপশন, যেখানে সেল কাউন্ট নর্মাল থাকে, শুধু প্রোটিন বা অ্যালবুমিনটা বাড়ে, এই কারণে এটাকে বলা হয় অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে এটা একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, জিবিএস পেশেন্টে আমরা কি মনিটরিং করি, এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। কি মনিটর করব? তাহলে ভাইটাল ক্যাপাসিটি বা পোস্ট ভাইটাল ক্যাপাসিটি। জিবিএস এর পেশেন্টে কি ধরনের রেসপিরেটরি ফেইলার হয়? টাইপ 2 রেসপিরেটরি ফেইলার। তাহলে যেগুলো মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার বা নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডার বা নিউরোপ্যাথি, মায়োপ্যাথি, এগুলোতে হচ্ছে আমাদের মেইনলি টাইপ 2 রেসপিরেটরি ফেইলার হয়। তাহলে এখানে মেইনলি লাংসের সমস্যা থাকে, লাং কমপ্লায়েন্সের প্রবলেম থাকে। তাহলে রেসপিরেটরি মাসলগুলো যদি উইক হয় তাহলে সে লাংসটা প্রপারলি এক্সপ্যান্ড করতে পারবে না, ভেন্টিলেশনের প্রবলেম হবে। এর ফলে কি হবে, পেশেন্টের ইন্সপিরেটরি এক্সপিরেটরি দুইটা ইফোর্টে হ্যাম্পার হবে। ফলে পেশেন্টগুলো কার্বন ডাইঅক্সাইডগুলো এক্সক্রিশন করতে পারবে না, পেশেন্ট অক্সিজেশন ঠিক মতো হবে না। একদিকে কার্বন ডাইঅক্সাইডটা রিটেনশন হবে, অপরদিকে অক্সিজেনটা কমে যাবে। তাহলে হাইপোক্সিয়া প্লাস হাইপারক্যাপনিয়া, মানে টাইপ 2 রেসপিরেটরি ফেইলার। তাহলে এই ধরনের যেগুলো মায়োপ্যাথি বা নিউরোপ্যাথি, এই ধরনের যেগুলো ডিজিজ আছে, এগুলোতে আমাদের টাইপ 2 রেসপিরেটরি ফেইলার হয়। তাহলে জিবিএস এর পেশেন্টের জন্য সবথেকে খারাপ কমপ্লিকেশন হচ্ছে এখানে টাইপ 2 রেসপিরেটরি ফেইলার ডেভেলপ করতে পারে। সো আমাদেরকে ভাইটাল ক্যাপাসিটি বা পোস্ট ভাইটাল ক্যাপাসিটি এগুলো মনিটর করে দেখতে হবে। ট্রিটমেন্ট কি দেবো আমরা জিবিএস এ? আইভি ইমিউনোগ্লোবিউলিন। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। অল্টারনেটিভ হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। কতদিনের মধ্যে দিতে হবে? তাহলে এটা গাইডলাইনে বলেছে 2 উইকস এর মধ্যে দিতে পারলে সব থেকে ভালো রেসপন্স পাওয়া যায়। 2 উইকস এর পরে রেসপন্সটা খুব একটা প্রুভেন না। তাহলে আমরা ইনভেস্টিগেশন পড়লাম, ট্রিটমেন্ট পড়লাম। What is the most appropriate initial treatment? A 67-year-old woman presents with severe stabbing pain in the left cheek, lasting a few seconds, occurring several times a day, and preceded by washing her face. There are no abnormalities on physical examination. Excellent. তাহলে এখানে ডায়াগনোসিস কি? ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেইন খুবই ক্যারেক্টারিস্টিক। সিভিয়ার পেইন হবে, ইউজুয়ালি ল্যান্সিনেটিং বা স্ট্যাবিং, মানে সুই ফুটালে যেরকম পেইন হয় এই ধরনের পেইন হবে। অনেক সময় বলা হয় ইলেকট্রিক শক লাইক পেইন, ইউজুয়ালি হয় ফেসে। এবং এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা খুবই মাইনর স্টিমুলাসে প্রিসিপেট হইতে পারে, যা শেভিং, চিউইং কিংবা হচ্ছে ওয়াশিং ফেস, মানে ডে টু ডে অ্যাক্টিভিটিতে এই পেইনটা অ্যাগ্রাভেট করতে পারে। ট্রিটমেন্ট অপশন হচ্ছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে কার্বামাইজেপাইন। একজন সেলিব্রিটি রোগ আছে, কয়েকদিন আগে দিছিল না ইন্টারভিউতে। এক্সেলেন্ট। তাহলে এটা খুবই সিভিয়ার পেন হয় কিন্তু, এবং এটাকে অনেক সময় বলা হয় যে সুইসাইডাল হেডেক। অনেক পেশেন্ট এই এত সিভিয়ার পেন হয়, অনেকে সুইসাইডাল অ্যাটেম্প নেয় এটার জন্য। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? You are referred a 57-year-old woman with a marked change in personality over the last 5 years. She has become increasingly sexually flirtatious with inappropriate behavior in social situations. Impairment of abstract thinking, memory, and planning has become increasingly obvious. However, the ability to perform arithmetic tasks is relatively preserved. Speech output is diminished. There is no motor impairment. Physical examination is unremarkable except for the presence of গ্যাস রিফ্লেক্স। তাহলে একটু বয়স্ক ফিমেল পেশেন্ট, তার হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে।
সাথে মেমোরি প্ল্যানিং এগুলো তো সমস্যা হইতেছে। আর কি আছে, গ্রাস রিফ্লেক্স আছে কিন্তু কোনো মোটর ইম্পেয়ারমেন্ট নাই। এক্সেলেন্ট, তাহলে সবাই পারছেন। হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। তাহলে এই ধরনের ওল্ড এজের কোনো পেশেন্ট যদি এরকম বিহেভিয়ারাল চেঞ্জ হয়, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে, অথবা তার নর্মাল যে বিহেভিয়ার সেটা যদি সাডেনলি চেঞ্জ হয়, এর সাথে মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে মোস্ট লাইকলি জায়গা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। তাহলে আমাদের ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে আমাদের যে সোশ্যাল বিহেভিয়ার, আমাদের প্ল্যানিং, আমাদের জাজমেন্ট বা আমাদের যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো, এই ধরনের কন্ট্রোলগুলো মেইনলি করা হচ্ছে ফ্রন্টাল লোব। তাহলে এই ধরনের যদি কোনো পেশেন্টের দেখে এরকম ডিস্টার্বেন্স হইতেছে, পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে লেশনটা হতে পারে মোস্ট লাইকলি ফ্রন্টাল লোবে। এখন ফ্রন্টাল লোবে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া আর একটা হচ্ছে ফ্রন্টাল লোব মেনিনজিওমা। ডিফারেন্সিয়েটিং একটা পয়েন্ট হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে ফর দ্য লাস্ট 5 years। কোনো পেশেন্টের যদি মেনিনজিওমা 5 years ধরে থাকে তাহলে অবশ্যই তো আদার্স কমপ্লিকেশন ডেভেলপ করার কথা। পেশেন্টের দেখেন আদার ফাংশনগুলো নর্মাল, মোটর ইম্পেয়ারমেন্ট নাই, স্পিচ আউটপুট আছে ডিমিনিশড, বাট যদি কোনো পেশেন্টের মেনিনজিওমা থাকে এটা এতদিন পারসিস্ট করার কথা না। এর মধ্যে পেশেন্ট আরও ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, মোটর ইম্পেয়ারমেন্ট এগুলো ডেভেলপ করার কথা। তাহলে ওল্ড এজের পেশেন্ট যদি এরকম অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা আদার বিহেভিয়ার চেঞ্জ থাকে, সাথে মেমোরি ইম্পেয়ারমেন্ট থাকে, মোস্ট লাইকলি ডায়াগনোস হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। আর ফ্রন্টাল লোবের আদার ফাংশনের মধ্যে যে অলরেডি মেনশন করছেন, ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে মিক্সিজেশন। ল্যাঙ্গুয়েজে কি ধরনের ইম্পেয়ারমেন্ট হতে পারে যদি ফ্রন্টাল লোবে লেশন হয়? তাহলে এখানে হচ্ছে মেইনলি হয় মোটর অ্যাফাসিয়া বা ব্রোকাস অ্যাফাসিয়া বা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, যেটা বলেন একই কথা সবগুলোই। আর কি হতে পারে, ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের ফ্রন্টাল লোবে মিক্সেশন সেন্টার থাকে। এই মিক্সেশন সেন্টারটা কি করে, পন্টাইন যে মিক্সেশন সেন্টার আছে সেটাকে ইনহিবিট করে রাখে। তাহলে এখানে যদি কোনো লেশন হয়, ইনহিবিটরি ইফেক্ট থাকবে না, পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। এখানে আরো হতে পারে, যেমন পেশেন্টের ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সেশন হতে পারে। তাহলে ফ্রন্টাল লোবে আরেকটা ফাংশন হচ্ছে এই যে ইনহিবিটর ইফেক্টটা উঠাই নিবে। এই ইনহিবিটরি ইফেক্টটা উঠাবে কখন? তাহলে একটা পেশেন্টের যখন নর্মাল পার্সনের যখন মিক্সেশনের আর্টস তৈরি হয়, মানে ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়, তখন ব্রেনে একটা সিগন্যাল যায়। ব্রেন তখন ডিসিশন নেয় যে অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে কিনা। এখন মনে করেন কেউ একজন রাস্তায় বাসের মধ্যে বসে আছে, আশেপাশে টয়লেট নাই, তাহলে সেই সময় তার ব্রেনে সিগন্যাল দেবে যে এখন কোনো অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট তৈরি হয় না, এখানে প্রস্রাব করা সম্ভব না। তখন সে কি করবে, পন্ডাইন সেন্টারকে ইনহিবিট করে রাখবে। যখন দেখবে আশেপাশে টয়লেট আছে বা প্রস্রাব করার জায়গা আছে, তখন এই ইনহিবিটরি ইফেক্টটা ফ্রন্টাল লোব তুলে নেয়, নিলে তখন সে মিক্সেশনটা প্রপারলি করতে পারে। কারণ যে পেশেন্টের ফ্রন্টাল লোবে লেশন আছে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে এই কন্ট্রোলটা থাকে না। আশেপাশে পরিবেশ কেমন, এই পরিবেশে প্রস্রাব করা যাবে কিনা, এই সেন্স তার থাকে না। সেটাকে বলা হয় ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সেশন। তার মানে পেশেন্ট যে কোনো জায়গায় প্রস্রাব করে দিবে, আশেপাশে সোশ্যাল কন্ডিশন কেমন বা আশেপাশে পরিবেশ কেমন এগুলো সে দেখবে না। তাহলে আমরা যখন ইউজেন ইনকন্টিনেন্সে বক্স পড়বেন ডেভিডসনে, ওখানে লেখা আছে যে ফ্রন্টাল লোবে বা প্রিসেন্টাল লোবে লেশন হলে পেশেন্ট একটা বসে থাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সেশন। Which of the following findings would you expect on examination? A 71-year-old man comes to the emergency department with a suspected stroke. He has previously suffered from posterior territory transient ischemic attacks and is already taking clopidogrel. The most junior doctor in the team sees the patient first and tells you that he suspects a left posterior inferior cerebellar artery stroke. খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মানে আপনি কোনো পরীক্ষা দিবেন আর এখান থেকে প্রশ্ন হবে না, এটা খুবই আনলাইকলি। ব্রেন স্টেম সিনড্রোম এবং এর মধ্যে সবচেয়ে কমন আছে এই যে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম বা পিকাই স্ট্রোক থাকবেই।
তাহলে ফাইন্ডনেস কি পাওয়া যাবে? ইপসিলেটারাল হর্নার সিনড্রোম। আচ্ছা, পিকা সিনড্রোমে আমাদের ব্রেন স্টেমে কোন পার্টটা এফেক্ট হয়? ল্যাটারাল মেডুলা। আচ্ছা, আমাদের ল্যাটারাল মেডুলাতে কি কি কম্পোনেন্ট থাকে? তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের মিড ব্রেন, এটা হচ্ছে আমাদের পন্স, আর এটা হচ্ছে আমাদের মেডুলা। মেডুলাতে আমরা যে রুল অফ ফোর পড়ছিলাম নিউরোলজি পড়ার সময়, 4S থাকে সাইডে বা ল্যাটারালি, আর মিডল থাকে 4M। 4S এর মধ্যে কি কি আছে? তাহলে এক্সেলেন্ট। একটা হচ্ছে স্পেনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পেনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে আমাদের পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে। তাহলে একটা গেল স্পেনোথ্যালামিক ট্র্যাক্ট। এই স্পেনোথ্যালামিকটা আসে কই থেকে? কন্ট্রাল্যাটারাল সাইড থেকে। তার মানে এটা যদি আমাদের রাইট সাইড হয়, এটা যদি লেফট সাইড হয়, তাহলে রাইট সাইড থেকে আমাদের স্পেনোথ্যালামিক ট্র্যাক্টটা উঠে সে হচ্ছে যে স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে তারপরে উপর দিকে উঠে। তার মানে এটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল সাইডের সেন্সেশন ক্যারি করে। আর এস থেকে কি কি আছে? আর একটা আছে সিম্প্যাথেটিক ট্র্যাঙ্ক, এটা নিচের দিকে সোজা নামে। আর একটা আছে ইপসিল্যাটারাল স্পাইনোসেরেবেলার ট্র্যাঙ্ক, এটা থেকে ইপসিল্যাটারালি। তাহলে তিনটা গেল। আরেকটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস থাকে। তাহলে ইপসিল্যাটারাল আমরা কি কি পাবো? ইপসিল্যাটারাল যদি সিম্প্যাথেটিক ডিসেন্ডিং সিম্প্যাথেটিক হাইভাগুলো এফেক্টেড হয়, তাহলে এখানে আমরা পাবো ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম। তারপর পাবো হচ্ছে ইপসিল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস অফ ফেস। আর স্প্যানথ্যালামিক ট্র্যাক্ট যেহেতু কন্ট্রাল্যাটারাল, সো আমরা পাবো কন্ট্রাল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস ইন লিম্বস। আর বাদ থাকলো কোনটা? স্পাইনোসেরেবেলার। তাহলে এটার জন্য পাবো ইপসিল্যাটারাল সেরেবেলার সাইন। তাহলে সবগুলো ইপসিল্যাটারাল পাবো, কন্ট্রাল্যাটারাল পাবো শুধু হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার অফ আপার অ্যান্ড লোয়ার লিম। এখানে কিন্তু কোনো মোটর ট্র্যাক্ট নাই, সো পেশেন্টে কোনো পিরামিডাল উইকনেস বা মোটর উইকনেস কিন্তু থাকবে না। তাহলে থাকবে না কি কি? এখানে কোনো মোটর উইকনেস থাকবে না। তারপর এখানে ডর্সাল কলামও নাই, ডর্সাল কলাম যায় মিডিয়ালি দিয়ে। তাহলে ভাইব্রেশন পজিশন সেন্স এটাও লস থাকবে না, এটা ইনট্যাক্ট থাকবে। তাহলে পজিশন মোটর ফাংশন ইনট্যাক্ট থাকবে, ভাইব্রেশন পজিশন এটাও ইনট্যাক্ট থাকবে। আর বাদ গেল কোনটা? শুধু ক্রেনাল নার্ভ বাদ গেছে। তো ল্যাটারাল মিডুলাতে আমাদের ক্রেনাল নার্ভ কোনটা কোনটা থাকে? আচ্ছা, মিডুলাতে ক্রেনাল নার্ভ কোনটা কোনটা থাকে আমাদের? 9, 10, 11, 12। এর মধ্যে 12টা থাকে হচ্ছে মিডিয়ালি। তাহলে মিডিয়াল মিডুলারি সিনড্রোমে 12 ক্রেনাল নার্ভ বা হাইপোগ্লসাল নার্ভ যাবে, 9, 10, 11 থাকে ল্যাটারালি। আর ক্রেনাল নার্ভ 5 যেটা, মানে ট্রাইজেমিনাল নার্ভে পেইন টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে যে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে ল্যাটারাল মেডুলা ল্যাটারাল পন্স দুইটাতেই থাকে। সো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ল্যাটারাল পন্টাইন সিনড্রোম দুইটাতেই ফেসের পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। বাট মেইন ক্যানাল নার্ভ হচ্ছে 12 থাকবে মিডিয়াল মিডুলাতে, 9, 10 থাকবে ল্যাটারালি।
9-11 যদি লেশন হয় তাহলে আমরা কি পাবো এক্সামিনেশন করলে? তাহলে পেশেন্টের গ্যাগ রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে এখানে। তাহলে গ্যাগ রিফ্লেক্সের এই রিফ্লেক্সের এফারিন পাথওয়ে কত আছে? ক্লিনাল নার্ভ 9 আর ইফারিন পাথওয়ে থাকে 10 দিয়ে। তাহলে এই নার্ভটা যেহেতু ড্যামেজ হচ্ছে, গ্যাগ রিফ্লেক্স এটা অ্যাবসেন্ট থাকবে। আর একটা হচ্ছে ইউভুলার ডেভিয়েটেড থাকবে। ডেভিয়েশন সেম সাইড হবে নাকি অপোজিট সাইডে হবে? এইদিকে যে মাসলগুলো আছে সে হচ্ছে এদিকে কন্ট্রাক্ট করতেছে। আচ্ছা, এটা রাইট, এটা লেফট, আর এইদিকে মাসলগুলো এইদিকে কন্ট্রাক্ট করতেছে। এই মাসলটা যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে এইদিকে কোনো কন্ট্রাকশন নাই, শুধুমাত্র এইদিকে কন্ট্রাকশন করতেছে। তাহলে ডেভিয়েশন কোন দিকে হবে যদি এই সাইডে লেশন হয়? অপোজিটে। তাহলে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি মতো। তাহলে 7 ক্রিনাল পলসি, তারপর 9-10 পলসি, এগুলাতে ডেভিয়েশন হবে অপোজিট সাইডে। যে সাইডে লেশন তার অপোজিট সাইডে ডেভিয়েশন। লোয়ার মোটর নিউরন 7। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেভিয়েশন পাবো অপোজিট সাইডে। ডেভিয়েশনটা লাগবে যদি আমরা সাইড লোকালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের লাগবে। আর পেশেন্টের সিমটমসের মধ্যে কি থাকবে? ল্যারিংস এবং ফ্যারিংসের মাসলগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের যে 9-10 এগুলা। তাহলে পেশেন্টের ডিসফেজিয়া থাকবে, ডিসআর্থিয়া থাকবে। এই সবই হচ্ছে ল্যাটারাল মিডুলারি সিনড্রোমের এগুলোর ফিচার্স। আর আরেকটু যদি আমরা একদম চিন্তা করি তাহলে আমাদের 8 ক্যানাল নার্ভে কম্পোনেন্ট কি কি আছে? একটা হচ্ছে ভেস্টিবুলার আর একটা হচ্ছে ককলিয়ার। এর মধ্যে ককলিয়ার নার্ভ যেটা, এটা থাকে হচ্ছে আমাদের ল্যাটারাল পন্সে। ভেস্টিবুলার যে ক্রিনাল নার্ভটা, এটা অনেকগুলো নিউক্লিয়ার থাকে। এই ভেস্টিবুলার নিউক্লিয়ার কিছু থাকে পন্সে, কিছু থাকে মেডুলাতে। ল্যাটারাল পন্স, ল্যাটারাল মেডুলা। ভেস্টিবুলার নার্ভের ফাংশন কি? ব্যালেন্স। এর আরেকটা কাজ আছে, এটা হচ্ছে ভমিটিং সেন্টারের সাথে কানেক্টেড থাকে। সো ভেস্টিবুলার নিউক্লিয়াস যদি ড্যামেজ হয় তাহলে আমাদের কি হবে? ইমব্যালেন্স হবে, মানে পেশেন্টের অ্যাটাক্সিয়া থাকতে পারে, ভার্টাইগো থাকতে পারে, নিস্টেগমাস থাকতে পারে। তাহলে ভার্টাইগো, নিস্টেগমাস, আর যেহেতু ভমিটিং সেন্টারের সাথে কানেক্ট থাকে, পেশেন্টের ভমিটিং থাকতে পারে। তাহলে ল্যাটারাল মিডুলারি এবং ল্যাটারাল পন্টাইন সিনড্রোম দুইটাতে পেশেন্টের ভার্টাইগো থাকবে, নিস্টেগমাস থাকবে, ভমিটিং থাকবে। আর ডিফনেস থাকবে শুধুমাত্র ল্যাটারাল পন্টাইনে, কারণ ককলিয়ার নার্ভে নিউক্লিয়াস থাকে ল্যাটারাল পন্সে। তাহলে ল্যাটারাল মিডুলারি সিনড্রোমে অনেকগুলো ফিচার্স আছে। ল্যাটারাল মিডুলাতে কোনো মোটর ফাংশন ইম্পেয়ারমেন্ট হবে না, শুধু সেন্সরি ফাংশন ইম্পেয়ারমেন্ট হবে। তাহলে সেন্সরি ফাংশন কি ধরনের ইম্পেয়ারমেন্ট হবে? ইপসিল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার লস অফ ফেস, তারপর ইপসিল্যাটারাল সেরেবেলার সাইন, ইপসিল্যাটারাল হর্নার সিন্ড্রোম, তারপর হচ্ছে এই যে ডিসপেজিয়া, ডিসআর্থিয়া, এগুলো থাকবে। এগুলো হচ্ছে ক্রিনাল নার্ভ ইনভলভমেন্টের কারণে। তারপর হচ্ছে অ্যাবসেন্ট গ্যাগ রিফ্লেক্স। আর কন্ট্রালাটারাল থাকবে হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার লস ইন লিমস। এটা হবে হচ্ছে ডিউ টু স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইনভলভমেন্টের কারণে। আর ক্রিনাল নার্ভ আর্টের ইনভলভমেন্টের কারণে, মানে ভেস্টিবুলার নিউক্লিয়ার ইনভলভমেন্টের কারণে পেশেন্টের ভমিটিং, ভার্টাইগো, নিস্টেগমাস এগুলো থাকবে।
তাহলে এই ফিচার্সগুলো হচ্ছে সবগুলাই ল্যাটারাল মিডুলারি সিনড্রোমের ফিচার্স। ইনভলভিং আর্টারি হচ্ছে পোস্টো ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। তাহলে এখানে অ্যান্সার যদি আমরা দেখি, কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন, এটা ফলস। কি হবে এটা? ইপসিল্যাটারাল হবে। কন্ট্রাল্যাটারাল হয় না, এটাও ফলস, ইপসিল্যাটারাল হবে। কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ওভার দ্য ফেস, এটাও ফলস। পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ফেসের কোথায় লস হবে? ইপসিল্যাটারাল আর কন্ট্রাল্যাটারাল? এটা হচ্ছে ইপসিল্যাটারাল। তাহলে ইপসিল্যাটারাল হর্ন না সেনাম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ইপসিল্যাটারাল লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ওভার দ্য বডি, এটাতে কি হবে? তাহলে এটা হবে হচ্ছে কন্ট্রাল্যাটারাল। ওকে, তাহলে মেডুলারি সিনড্রোম আশা করি এরপরে ভুল হবে না, যদি আমরা পরে প্রশ্ন সলভ করি ছিল। A 32-year-old woman comes to the neurology clinic complaining of weakness and loss of pain in the upper arms. Her GP is worried that she may have syngomyelia. Which of the following signs would best support the diagnosis? সিঙ্গোমায়ালিয়াতে কি হয়? Loss of pain and sensation over the upper limbs. আচ্ছা, সিঙ্গোমায়ালিয়াতে মেইন সমস্যা কি হয়? সিঙ্গোমায়ালিয়া যদি আমরা প্যাথোলজি পড়ি তাহলে দেখবেন যে এটা খুবই সহজ হয়ে যাচ্ছে। সিঙ্গোমায়ালিয়াতে কি হয়? আমাদের সিরিঞ্জ ফর্মেশন হয় কোথায়? স্পাইনাল ক্যানালে। স্পাইনাল ক্যানালটা কি হয়? আস্তে আস্তে বড় হয়ে যায়, তাই তো? এখানে মাঝখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সিরিঞ্জ ফর্মেশন, এটা বড় হয়ে যায়। আমাদের স্পাইনাল কর্ডে কোন ফাইবারগুলো ক্রস করে, এটা কি জানেন? সেন্সরি ফাইবার স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে কোনটা? ডর্সাল কলাম নাকি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আমাদের কি ক্যারি করে? পেইন অ্যান্ড টেম্পারেচার। এই ফাইবারগুলো কি করে? এই ফাইবারগুলো যখন ভিতরে ঢোকার পরে এটা এই যে মিড লাইনটা ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, গিয়ে তারপরে সে উপরে ওঠা শুরু করে। একইভাবে এই ফাইবারগুলো ঢুকে মিড লাইন ক্রস করে তারপরে উপরের দিকে উঠতে থাকে। এটা যখন আস্তে আস্তে বড় হয় সিরিজটা, এই কি করে? এই যে ক্রস ফাইবারগুলো আছে না, এই ফাইবারগুলোকে ড্যামেজ করে। আচ্ছা, যে ড্যামেজ করলে এটা কি ইউনিল্যাটারাল হবে নাকি বাইল্যাটারাল হবে তাহলে? এক পাশে ফাইবার গেছে নাকি দুই পাশে ফাইবারই গেছে? তাহলে এটা হচ্ছে বাইল্যাটারাল। তাহলে পেইন অ্যান্ড টেম্পারেচার লস হবে বাইল্যাটারালি। এখন এই লেভেলে মনে করেন সিরিঞ্জ ফর্মেশন হয়েছে, এখানে ড্যামেজ হয়েছে, এর নিচে তার একটা কর্ড, স্পাইনাল কর্ড আছে, এখানেও ফাইবারগুলো ক্রস করছে। এই ফাইবারগুলো কি এফেক্টেড হবে? এখানে মনে করেন সিরিঞ্জ ফর্মেশন হয় নাই, তাহলে এটা মনে করেন আপার লিম, এটা লোয়ার লিম, তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তাহলে যে লেভেলটাতে ক্রস করছে শুধুমাত্র সেই লেভেলটাতে আমাদের পেইন অ্যান্ড টেম্পারেচার লস হবে। বিলো দ্য লেভেল কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে অন্যান্য স্পাইনাল কর্ড প্যাথোলজি আলাদা। অন্যান্য স্পাইনাল কর্ড প্যাথোলজিতে কিন্তু যেখানে লেশন হবে তার নিচে এফেক্টেড হয়, এখানে হবে না। আচ্ছা, আবার প্রথম থেকে বলি। আমাদের যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটার কাজ হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করা। এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টগুলা ফাইবারগুলো যখন ভিতরে প্রবেশ করে স্পাইনাল কর্ডে, প্রবেশ করার পরে এটা মিডলাইন ক্রস করে, মানে রাইট সাইডে ফাইবারগুলো মিডলাইন ক্রস করে লেফটে চলে আসে, লেফটে গুলো ক্রস করে রাইট চলে আসে। এবং এই ক্রসটা করে স্পাইনাল যে ক্যানাল আছে এর ঠিক সামনে দিয়ে। স্পাইনাল ক্যানাল যখন সিরিঞ্জ ফর্মেশন হয়, এটা আস্তে আস্তে বড় হয়, তখন এই ফাইবারগুলো ড্যামেজ হয়।
এবং এই ফাইবারগুলো যখন ড্যামেজ হয়, বোথ সাইডে ফাইবার ড্যামেজ হয়, মানে লেফট থেকে যেগুলো ক্রস করছে, রাইট সাইডে যেগুলো ক্রস করছে, দুইটা ফাইবার ড্যামেজ হয়। এখানে আমরা সিমটমসটা পাই বাইল্যাটারাল। তাহলে পেশেন্টের মেইন সিমটমসটা কি? বাইল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস। এখন সিরিঞ্জটা যেখানে ফর্মেশন হয়েছে এর উপরে এবং নিচেই, বাকি সিরিঞ্জগুলো তো ঠিকঠাকই আছে, সো এখানকার ফাইবারগুলো কখনো ড্যামেজ হবে না। তাহলে এখানে আমরা লেশনের ফিচার্স পাবো যে লেভেলে সিরিঞ্জ ফর্মেশন হয়েছে শুধুমাত্র সেই লেভেলেই পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে, এবং এই লস থাকবে বাইল্যাটারালি। এখানে দেখেন ডর্সাল কলাম কিন্তু ইনট্যাক্ট, ডর্সাল কলামে কোনো সমস্যা হয় নাই, সো এখানে ভাইব্রেশন পজিশন ইনট্যাক্ট থাকবে। এখন সমস্যা কি হয়, এই সিরিঞ্জটা যদি আরো বড় হয়, অ্যাডভান্সডে যায়, তাহলে অ্যান্টের হর্নসেলগুলো তখন ড্যামেজ হওয়া শুরু করে। অ্যান্টের হর্নসেল আমাদের কি থাকে? অ্যান্টের হর্নসেলগুলো আমাদের লোয়ার মোটর নিউরন নাকি আপার মোটর নিউরন? লোয়ার মোটর নিউরন। তাহলে অ্যান্টের হর্নসেলে থাকে আমাদের লোয়ার মোটর নিউরন নিউক্লিয়াস। তাহলে আমরা অ্যাডভান্সডে কি পাবো? লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার্স পাবো। এটাও আমরা পাবো শুধু ওই লেভেলে যে স্পাইনাল কর্ডে সিরিঞ্জ ফাংশন হয়েছে সেখানে পাবো, এর নিচেও পাবো না, উপরে পাবো না। তাহলে অ্যাট দ্য লেভেলে আমাদের লোয়ার মোটর নিউরন লেশন পাবো, বাইল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস পাবো। যদি আরো অ্যাডভান্স স্টেজ হয় তাহলে কি হবে? এই লোয়ার মোটর নিউরনগুলোর জন্য একটা আপার মোটর নিউরন আছে, এটা অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে হয় আমাদের সেরেব্রাল কর্টেক্স, এখান থেকে আমাদের আপার মোটর নিউরনগুলো আসতেছে, বিজেন স্টেমে আসলো, এসে ক্রস করলো ফাইবারগুলো, এরপর এখানে এসে যে সেটার সাথে সিনাপস করবে প্রত্যেকটা লোয়ার মোটর নিউরনের সাথে। এখন যদি এই লেভেলে কোনো একটা ড্যামেজ হয়, এই সিরিঞ্জগুলো আরো বড় হয়, তাহলে নিচেগুলো কি লোয়ার মোটর নিউরন, এই আপার মোটর নিউরন থাকবে আর? তাহলে এখানে মনে করেন এই লেভেলটাতে সিরিঞ্জ ফর্মেশন হলো, এই যে আপার মোটর নিউরন যেগুলো নিচে যাচ্ছিল এটা তো তখন তাহলে ক্রস হয়ে গেল, ফাইবারগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে এই আপার মোটর নিউরন সাইন এগুলো আমরা তখন ওই লেভেলে নিচেও পাবো, তাহলে এটা হচ্ছে আরো অ্যাডভান্স স্টেজে গিয়ে, তাহলে আপার মোটর নিউরন সাইনও থাকতে পারে। তাহলে মোস্ট কমন কি হচ্ছে? একদম প্রথমে বাইল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস, আর এট দ্য লেভেলে লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার্স পাবো, এটাও বাইল্যাটারালি। এটুকু কি বোঝা গেছে? আপার মোটর নিউরন না বুঝলে সমস্যা নেই, এটা একটু বেশি কঠিন। এইটুকু বোঝা গেছে না? বাইলেটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস থাকবে, বাইলেটারাল লোয়ার মোটর নিউরনের ফিচার্স পাবো, ডর্সাল কলাম স্পেয়ার করবে, এবং এটা পাবো শুধুমাত্র যে লেভেলে সিরিঞ্জ আছে সেই লেভেলে পাবো। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সিরিঞ্জগুলো ফর্মেশন হয় বা শৃঙ্গ মাইলা যাতে বলি, এটা ফর্মেশন হয় কোথায়, কোন লেভেলে গিয়ে সবচেয়ে কমন? এটা সবচেয়ে কমন হচ্ছে সার্ভাইকাল লেভেলে। তাহলে সার্ভাইকাল যে স্পাইনাল কর্ডগুলো আছে সেখান থেকে আমাদের সাপ্লাই আসে আর্মের বা আপার লিম্বের। তাহলে শৃঙ্গ মাইলিয়ার ফিচার্সগুলো ইউজুয়ালি পাওয়া যাবে কোথায়? আপার লিম্বে পাবো নাকি লোয়ার লিম্বে পাবো? তাহলে শৃঙ্গ মাইলিয়া ফর্মেশন হয় কমনলি সার্ভাইকাল কর্ড লেভেলে, যে কারণে দেখবেন যে কটা পেশেন্টের সিমটমস থাকে ইউজুয়ালি আপার লিম্বে আমরা বেশি সিমটমস পাই। তাহলে কোন পেশেন্ট সব বলবে না যে তার পেন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হয়েছে, এটা আমরা এক্সামিন করে পাবো পেশেন্টের কি সমস্যা হবে। যদি পেশেন্টের টেম্পারেচার সেন্সেশন লস হয়, পেন সেন্সেশন লস হয়, তাহলে কি হবে? পেশেন্টের রিপিটেটিভ বার্নিং হবে, মানে বারবার তা হাত পড়ে যাবে কিন্তু সে বুঝতে পারবে না, যেহেতু তার পেইন এবং টেম্পারেচার সেন্সেশন লস হয়ে গেছে। তাহলে পেশেন্টের মেইন কমপ্লেন হবে রিপিটেটিভ বার্ন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, যে তার হাত পড়ে যাচ্ছে, গিয়ে ওখানে আলসো ফর্মেশন আসছে, কিন্তু পেশেন্ট কিছু বুঝতেছে না। আর আমি যখন এক্সামিন করবো তখন দেখবো তার পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে। লোয়ার মোটর নিউরন যদি হয় তাহলে পেশেন্টটা দেখবো মাসেলগুলো ওয়েস্টিং হয়ে যাইতেছে। তাহলে মাসেল ওয়েস্টিং হলে কোনগুলো হবে? স্মল মাসেলগুলো বেশি ওয়েস্টিং হবে। তাহলে এটা হচ্ছে কমন ফিচার্স। এছাড়া স্ট্রিংস ফর্মেশন হতে পারে বাল্বে, মানে মেডুলা অবলঙ্গাটাতে, সেটাকে আমরা বলি শৃঙ্গ বালবিয়া। ওইটা সিনারিও আমরা পরে পড়বো, তখন দেখবো এটা ফিচার্স একটু ডিফারেন্ট। তাহলে এখানে কি হবে? লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ওভার আপার লিম্স। পরে অপশন কি? লস অফ পেন সেন্সেশন ইন লোয়ার লিম্স, তাহলে এটা ফলস, লোয়ার লিম্বে ইউজুয়ালি আমরা বলছি কমন না। লস অফ প্রোপ্রিওসেপশন অফ আপার লিম্স, এটাও ফলস, কারণ প্রোপ্রিওসেপশন ভাইব্রেশন এগুলো ইনটেক্ট থাকে, এটাও বাদ। আপার লিম্ব ফ্যাসিকুলেশন,
তাহলে এটা হইতে পারে, কিন্তু এটা পদস্টেজিক হবে। তাহলে আর্লি স্টেজে থাকবে কি পেশেন্টের বাইল্যাটারাল পেইন অ্যান্ড সেন্সেশন লস ওভার আপার লিম্বস। বোঝা গেছে এটা? এটা কিন্তু পরীক্ষায় থাকবে, সিঙ্গোমাইলের কোশ্চেন মোটামুটি ঘুরে ফিরে আসে আর কি, স্পাইনাল কর্ড প্যাথোলজির প্রশ্নগুলো আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। A 35-year-old man complains of paroxysmal stereotyped episodes consisting of a rising epigastric sensory feeling and fear. The episodes last up to a minute and followed by confusion lasting up to an hour. During the episodes, his wife has been seen him performing lip smacking, chewing, and swallowing movements. তাহলে এই প্রশ্নটা আমাদের সময় এমআরসি পাঠ করতে আসছিল। এটাকেও বলছিলাম এটা আমাদের পরীক্ষা আসছিল এবং আমি এটা মানে ভুলও করে আসছিলাম, আমাকে অ্যান্সার দিতে পারিনি, রং অ্যান্সার হয়েছিল। তাহলে এটা অ্যান্সার আছে টেম্পোরাল লব এপিলেপসি। টেম্পোরাল লব এপিলেপসি কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে যেগুলো পরীক্ষা খুব কমলি আসে। তার মধ্যে একটা হচ্ছে রাইজিং এপিগ্যাস্ট্রিক সেন্সেশন। আর কি কি আছে এখানে? একটা দিয়ে আছে অটোমেটিজম, মানে পেশেন্টের কিছু ইনভলন্টারি মুভমেন্ট হইতে থাকে, যেমন লিপ স্ম্যাকিং, তারপর হচ্ছে চিউইং, সোয়ালোয়িং মুভমেন্ট, তারপর হচ্ছে যে পিকিং আপ ক্লথস, এই টাইপের যে মুভমেন্ট গুলো এই ধরনের হইতে পারে। আর একটা হইতে পারে ডেজাভু। এগুলো হচ্ছে টেম্পোরাল লব এপিলেপসি খুবই ক্যারেক্টারিস্টিক ফিচার। এগুলো যে কোনো একটা যদি থাকে সাথে পেশেন্টের এপিলেপসি টাইপের সিনারিও থাকে তাহলে অ্যান্সার হবে টেম্পোরাল লব এপিলেপসি। তাহলে ডেভিডসনে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, সবগুলো নাই, আমাদের নোটস গুলাতে দেখবেন সবগুলো পয়েন্ট আলাদা করে একসাথে দেওয়া আছে। তাহলে টেম্পোরাল লব এপিলেপসি এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। A 25-year-old woman with epilepsy not responding to pharmacological treatment has undergone pre-surgical assessment for unilateral temporal lobectomy. She wants to continue her baby as an artist if possible. She wants to continue her hobby. Which one of the following visual field defects may be seen post-operatively? তাহলে মেইন প্রশ্ন হচ্ছে টেম্পোরাল লোবে যদি ড্যামেজ হয় তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট কি থাকবে? এক্সিলেন্ট, তাহলে এটা অ্যান্সার আছে সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া। তাহলে এটা বুঝে পড়তে হলে ভালো, তাহলে ভুল হয় না। আর বুঝে যদি না মনে থাকে তাহলে নেমোনিক মনে রাখবেন, যেটা পিটস। তাহলে প্যারাইটাল লোবে হলে ইনফিরিয়র কোয়াড্রেন্টোনোপিয়া পাওয়া যাবে, টেম্পোরাল লোবে হলে সুপিরিয়র কোয়াড্রেন্টোপিয়া, আর সবগুলো পাওয়া যাবে কন্ট্রালেটারাল সাইডে, যে সাইডে লেশন তার অপোজিট সাইডে পাওয়া যাবে। সেটা ডিটেলস আলোচনা করতেছে না, ডিটেলস এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। A 37-year-old woman presents with a 1-year history of increasing deafness and tinnitus in her right ear. Her right corneal reflex is absent. There is hearing loss in her right ear with air conduction greater than bone conduction, and Weber's test lateralizes to the left. পেশেন্টে কি কি আছে? ইনক্রিজিং ডিফনেস, tinnitus, loss of corneal reflex. আর কি আছে পেশেন্টের? রাইট ইয়ারে এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কন্ডাকশন, আর ওয়েবার হচ্ছে ল্যাটারালাইজ টু লেফট। আচ্ছা, নিচেরটুকু দরকার নেই আমাদের। পেশেন্টের ডিফনেস, টিনিটাস এন্ড কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, তাহলে ভেস্টিবুলার সোয়ানোমা। তাহলে ভেস্টিবুলার সোয়ানোমা আমরা বলছিলাম কি, হ্যাঁ একটা নাম বাইলেটারাল হয়, ইউজুয়ালি অ্যাকুস্টিক নিউরোমা বলতেছিলাম। এটাতে ইনভলভমেন্ট হয় কোনটা কোনটা?
যেহেতু ক্রেনাল নার্ভ 8 ইনভলভমেন্ট হয়েছে, সো পেশেন্টের ডিফনেস থাকবে, সেন্সরি নিউরাল ডিফনেস, এর সাথে টিনিটাস থাকবে। আর ক্লোজলি যেহেতু ফিফথ ক্রেনাল নার্ভ থাকে, ফিফথ ক্রেনাল নার্ভ হচ্ছে আমাদের কর্নিয়াল রিফ্লেক্সে কাজ করে, সো কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে। এটা হচ্ছে খুবই টিপিক্যাল সিনারিও ফর এমআরসিবি কোশ্চেন, এই যে ডিফনেস, টিনিটাস, সাথে হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট। ডায়াগনোস হচ্ছে ভেসিকুলার সনোমা বা অ্যাকোস্টিক নিউরোমা। এবার আসি রিনি টেস্ট আর ওয়েবার টেস্ট। তাহলে রিনি টেস্টে যদি এয়ার কন্ডিশন মোর দ্যান বোন কন্ডিশন থাকে, এটা ইন্ডিকেট করে এটা হয় নর্মাল অথবা সেন্সরি নিউরাল ডিফনেস আছে। তাহলে ডিফারেন্সিয়েট করবো কিভাবে, আমরা ওয়েবার টেস্ট দেখবো। ওয়েবার টেস্ট হচ্ছে আমাদের ইউজুয়ালি নর্মাল থাকার কথা, কোনো ইয়ারে ল্যাটারালাইজ হওয়ার কথা না। ল্যাটারালাইজ হওয়া মানে হচ্ছে এখানে ডিফনেস আছে, হয় কন্ডাক্টিভ টাইপ ডিফনেস অথবা সেন্সরি ডিফনেস। যদি কন্ডাক্টিভ ডিফনেস থাকে তাহলে ল্যাটারালাইজ হবে যে আই সমস্যা সেদিকে, আর সেন্সরি নিউরাল ডিফনেস থাকলে ল্যাটারালাইজ হবে অপোজিট ইয়ারে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে রাইট সাইডে কি আছে, এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কন্ডাকশন, তাহলে এটা ইন্ডিকেট নর্মাল অর সেন্সরি নিউরাল ডিফনেস। আর ওয়েবার ল্যাটারালাইজ হচ্ছে কোন দিকে, লেফট ইয়ারে। তার মানে রাইট সাইডে যদি সেন্সরি নিউরাল ডিফনেস থাকে তাহলে ওয়েবার ল্যাটারালাইজ হবে অপোজিট সাইডে মানে লেফট ইয়ারে। তার মানে মেইন কথা হচ্ছে পেশেন্টের রাইট ইয়ারে যে ডিফনেস আছে এটা হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস। আচ্ছা, রিনিয়ার ওয়েবার। রিনিভার ওয়েবার হচ্ছে একটু কমপ্লিকেটেড, আমরা হচ্ছে যে একটু সহজে পড়ি, ডিটেলস আমরা অন্য একদিন ডিসকাস করবো, আজকে ছোটকে একটু বলি। তাহলে আমাদের নর্মাল হচ্ছে এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কন্ডাকশন। আমরা তো এটা ইসে করি, রিনি টেস্টে করি, এয়ার কন্ডাকশন দেখি, বোন কন্ডাকশন দেখি। আর ওয়েবারে কি দেখি, এটা কি নর্মাল আছে, মানে দুই সমান শুনতেছে না কোনো একটা ইয়ারে ল্যাটারালাইজেশন হয়েছে, মানে কোনো একটা ইয়ারে বেশি শুনতেছে। আমরা যে রোগীকে বলি না যে কোনো কানে বেশি শুনলে বলবেন নাকি দুই পাশে সমান শুনেন। তাহলে এয়ার কন্ডিশন মোর দেন বোন কন্ডিশন এটা থাকে হচ্ছে যদি ইয়ারটা নর্মাল থাকে অথবা ওই ইয়ারে যদি সেন্সরি নিউরাল ডিফনেস থাকে। আর ওয়েবার ল্যাটারাইজেশন হবে, আচ্ছা ওয়েবার নর্মাল হচ্ছে যে দুই ইয়ারে সমান শুনবে। ল্যাটারাইজেশন মানে কোন ইয়ারে যদি বেশি শুনে, তাহলে কন্ডাক্টিভের ক্ষেত্রে যেদিকে ডিফনেস সেদিকে বেশি শুনবে। আর সেন্সরি নিউরাল ডিফনেসের ক্ষেত্রে যে সাইডে ডিফনেস তার অপোজিট সাইডে বেশি শুনবে, সরি ওই চলে গেল, অপোজিটে বেশি শুনবে। এখন এইটার যদি চিন্তা করি রিনি টেস্ট, এই এই কোশ্চেনটার জন্য, তার ক্ষেত্রে কি আছে, রাইট সাইডে এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কন্ডাকশন, তার মানে তার রাইট ইয়ারটা অবশ্যই নর্মাল আছে অথবা সেন্সরি নিউরাল ডিফনেস আছে। এখন আমরা দেখবো ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্ট ল্যাটারালাইজ কোন দিকে, লেফট সাইডে। তার মানে রাইট এরিয়াতে তার সমস্যা, লেফট সাইডে ল্যাটারালাইজেশন হয়েছে। তার মানে রাইট সাইডে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস। যদি রাইট ইয়ারে কন্ডাক্টিভ ডিফনেস থাকতো তাহলে সে রাইট ইয়ারে ওয়েবার টেস্টটা ল্যাটারালাইজেশন হইতো। এটা কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা না গেলে আমরা অন্যদিন আবার ডিসকাস করবো। ওকে। আচ্ছা, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এই পরীক্ষায় আসে। 69-year-old woman has become progressively weaker over 3 month period. Her symptoms fluctuate diurnally, being worse when she awakes. Although her greatest difficulty is climbing stairs, she also has difficulty raising her arms. The patient denies the presence of pain, numbness, diplopia, difficulty swallowing, blood abnormalities, but she has noted dryness of her mouth. She has been a heavy smoker for years. On examination, there are no abnormalities of the cranial nerve, cerebellar sensory function.
Weakness is diffuse and mild, with strength increasing with exertion. Reflexes are absent but obtainable after exertion. Plant response are flexor. তাহলে এক্সেলেন্ট ডায়াগনোস হচ্ছে ল্যাম্বার্ট-ইজন মাইস্টেনিক সিনড্রোম। পেশেন্টের কি কি ক্লু আছে আমাদের? পেশেন্টটা ওল্ড পেশেন্ট, প্রক্সিমাল মায়োপ্যাথি আছে বোথ আপার অ্যান্ড লোয়ার লিম্বে। মায়োপ্যাথিটা বলা ঠিক না, মাসল উইকনেস আছে। তারপর হচ্ছে ডায়ানাল ভ্যারিয়েশন আছে। পেশেন্টের ড্রাইনেস অফ মাউথ আছে। আর কি আছে? তার উইকনেস এবং রিফ্লেক্স, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটির সাথে ইমপ্রুভ করে। এটা হচ্ছে কার্ডিনাল সাইন ল্যাম্বার্ট-ইজনের জন্য। এখানে যে উইকনেস থাকতে পারে, রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকতে পারে, তবে এক্সারশন বা অ্যাক্টিভিটি করলে এগুলো আরো ইমপ্রুভ করবে। আর একটা ইম্পর্টেন্ট হলো কি ড্রাইনেস অফ মাউথ। ড্রাইনেস অফ মাউথ ইন্ডিকেট করে অটোনমিক ডিস্টারবেন্স, যেটা ল্যাম্বার্ট-ইজনে আমরা পাবো। ড্রাইনেস অফ মাউথ হচ্ছে মাইস্টেনিক গ্রাভিসে পাওয়া যায় না। তাহলে অ্যান্সার আছে ল্যাম্বার্ট-ইজন মাইস্টেনিক সিনড্রোম। মোস্ট লাইকলি কজ কি এটা পেশেন্টের জন্য? স্মল সেল কার্সিনোমা। তাহলে পেশেন্ট হচ্ছে ওল্ড এজের পেশেন্ট, সাথে তার স্মোকিং এর হিস্ট্রি আছে। এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয় কোন চ্যানেল এগেনস্টে? তাহলে পিরিসিনাপটিক ক্যালসিয়াম আয়ন চ্যানেল। এগুলো প্রশ্ন, এর বাইরে আর প্রশ্ন এখান থেকে নাই ল্যাম্বার্ট-ইজনে। 68-year-old woman complains of a 6-month history of dysphagia and nasal regurgitation, which is worse during the evening. She also reports intermittent drooping of her left eyelid and diplopia when she gets tired. Lost 3 kg weight over the last 3 months. Neurological examination reveals a partial leptosis, diplopia, but no ophthalmoplegia. She has a weak cough. ডায়াগনোসিস কি এটা? তাহলে এরকম যদি কোনো সিমটমস থাকে, ইন্টারমিটেন্ট সিমটমস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেশি হচ্ছে বা কাজ করার পরে বেশি হচ্ছে, ইভিনিং টাইমে সিমটমসগুলো বেশি প্রিডমিনেন্ট, টোসিস ডিপ্লোপেলো আছে, তাহলে ডায়াগনোস হচ্ছে মাইস্টেনিয়া গ্র্যাভিস। এবং এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডিজ। আর কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? মাসেল স্পেসিফিক কাইনেজ দেখা যেতে পারে। ট্রিটমেন্ট পারপোজে আর কি লাগতে পারে আমাদের? সিটি চেস্ট বা সিটি থোরাক্স। কেন করব? টু এক্সক্লুড থাইমোমা। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাইস্টেনিয়া আসে। ডায়াগনোস করার পরে আমরা কি টেস্ট করতে পারি? তাহলে থাইমোমা থাকলে থাইমোমা সার্জারি করতে হবে। থাইমোমার সার্জারি আবার কিছু ইন্ডিকেশন আছে, আমরা কখন কখন করব? কখন কখন করব আমরা? তাহলে এস কম হইতে হবে। এটা কতটা ঘুরাই বলা আছে ডেভিশনে, আনলেস মোর দ্যান 7 ইয়ার্স। এটা আসলে লেস দ্যান 7 ইয়ার্স হবে, মানে কথাটা পেঁচায় বলা আর কি। আরেকটা হইতে হবে জেনারেলাইজড হইতে হবে। যদি শুধু অকুলার ইনভলভমেন্ট হয় তাহলে তাদের ক্ষেত্রে করা যাবে না। জেনারেলাইজড মাইস্টেনিয়া গ্র্যাভিস হইতে হবে। ওকে, তাহলে এটা অ্যান্সার আছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডিজ। শেষ। A 27-year-old female who delivered a healthy baby 36 hours ago under epidural anesthesia complains of worsening headaches. Shortly afterwards, she has 2 fits. She has a temperature of 37.8 degrees Celsius and the full blood count reveals a mild neutrophilia. Neurological examination shows a left hemiplegia and bilateral upgoing plantar reflexes. There is no mechanism. Optic disc appears mildly swollen. তাহলে পেশেন্টের আছে একটা হিস্ট্রি অফ ডেলিভারি, এখন প্রেজেন্ট করছে হেডেক, ফিটস মানে সিজার,
তারপর হচ্ছে হেমিপ্লেজিয়া। পেশেন্টের ইউনিল্যাটারাল হেমিপ্লেজিয়া কিন্তু বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেন্সর। আর সাথে কি আছে? অপটিক ডিসঅলেন মানে প্যাপিলিডিমা আছে। স্ট্রোক চ্যাপ্টার পড়ার সময় আমরা বলছিলাম যে কোনো পেশেন্টের রিসেন্ট হিস্ট্রি অফ ডেলিভারি সাথে যদি হেডেক, সিজার, হেমিপ্লেজিয়া অ্যান্ড প্যাপিলিডিমা প্রেজেন্ট করে, ডায়াগনোস হচ্ছে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। তো এটা কিন্তু খুবই টিপিক্যাল একটা সিনারিও, খুবই মানে কমনলি পরীক্ষা আসে। তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর জানা লাগবে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আর কি কি আছে? ডেলিভারি একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্সি রিস্ক ফ্যাক্টর, মানে পোস্টপার্টাম পিরিয়ডগুলোতে সিভিএসটা খুব বেশি হয় আর কি। তাহলে পোস্টপার্টাম পিরিয়ডটা একটু খেয়াল রাখা লাগবে। হেডেক হলে আমাদেরকে এগুলো এক্সক্লুড করা লাগবে। ডিহাইড্রেশন, বেসেটস, ওসিপি। বেসেটস দিয়েও অনেক সময় পরীক্ষায় সিনারিও দেওয়া থাকে। পোস্টপার্টাম পিরিয়ডে কিন্তু সাবঅ্যাকুইট হেমোরেজও হইতে পারে। সাবঅ্যাকুইট হেমোরেজ থাকলে সেক্ষেত্রে যে এই ফাইনাসগুলোর সাথে আসলে মিলান তেমন একটা। সাবঅ্যাকুইট হেমোরেজের ক্ষেত্রে হেডেক থাকবে, সাডেন সিভিয়ার হেডেক, সাথে অন্য এগুলো দেওয়া থাকবে। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় আসে। 54-year-old man diagnosed with Huntington's disease comes to New Delhi clinic with his family to discuss implications of the diagnosis. He has two children who are aged 19 and 15. Asked about the risk for his children with respect to Huntington's disease. অ্যান্সার কি হবে? Symptoms are likely to occur at a younger age. এটা কি বলা হয়? অ্যান্টিসিপেশন। আচ্ছা, আমরা জেনেটিক্স এখনো পড়ি নাই, তারপর আমরা এটা ডিসকাস করবো। এটা জেনেটিক্স ডিসকাস করার জন্য প্রশ্নটা দেওয়া হয়েছে। আর সিমটমস গুলো লেস সিভিয়ার হবে নাকি মোর সিভিয়ার হবে আরো? তাহলে হান্টিংটন ডিজিজ গুলো হচ্ছে যে আরো আর্লি যে প্রেজেন্টেশন হয় সাকসিস জেনারেশনে, আরো সিভিয়ার প্রেজেন্টেশন হয়। আচ্ছা, এখন হচ্ছে এই ডিজিজটা হওয়ার চান্স কতটুকু? তাহলে এটার জন্য আমাদের লাগবে হচ্ছে হান্টিংটন ডিজিজ অটোসোমাল ডমিনেন্ট নাকি অটোসোমাল রিসেসিভ নাকি সেক্স লিঙ্ক? অটোসোমাল ডমিনেন্ট। অটোসোমাল ডমিনেন্টটা আমাদের যে কোনো একটা এলিল যদি এফেক্টেড হয় তাহলে পেশেন্ট ডিজিজ কন্ডিশন থাকবে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট করতে পারি এইভাবে। এটা মনে করি বাবা, এটা হচ্ছে মা। তাহলে এখানে হচ্ছে আমাদের মেল ফিমেল দরকার নাই, কারণ যেহেতু এটা অটোসোমাল, সো আমাদের এক্স ওয়াই দিয়ে প্রেজেন্ট করার দরকার নেই। তাহলে হান্টিংটন হচ্ছে কোনো আমাদের ক্যারিয়ার নাই, যে কোনো একটা এলিল এফেক্টেড থাকলে আমাদের পেশেন্ট এফেক্টেড হবে। এটা হচ্ছে অন্য কালার দিয়ে প্রেজেন্ট করতে হলে ভালো হতো, এখন কালার চেঞ্জ করা কঠিন। আমরা ধরে নিই যে বড় এইজ যেটা সেটা হচ্ছে এফেক্টেড, তাহলে বাবার ক্ষেত্রে সে এফেক্টেড আছে। আমরা যদি এখান থেকে ছেলে মেয়ে হিসাব করি, তাহলে এটা একটা বাচ্চা হবে, এখান থেকে এই একটা বাচ্চা হবে। তাহলে এটা প্যাটার্ন কি হবে? এইচ এইচ, এটা থেকে হবে ছোট এইচ। আবার একইভাবে যদি এখান থেকে হিসাব করি, তাহলে এখানে এটা হচ্ছে ছোট এইচ দুইটা, এটা হচ্ছে, তাহলে বড় এইচ থাকলে আমরা বলছিলাম সে এফেক্টেড হবে। তাহলে 50, এখানে একটা এফেক্টেড আছে, এখানে একটা এফেক্টেড আছে। তাহলে এফেক্ট কত পার্সেন্ট? 4 জনের মধ্যে 2 জন এফেক্টেড হয়েছে, তাহলে 50% এফেক্টেড হয়েছে, 50% নর্মাল। তাহলে অটোসোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে 50% এফেক্টেড হবে, 50% নর্মাল হবে। মেল ফিমেলে কি কোনো চেঞ্জ হবে? তাহলে মেল ফিমেল কোনো ভ্যারিয়েশন হবে না, অল ক্যান বি ইকুয়ালি এফেক্টেড। তাহলে এখানে বাবার থাকলে, বাবা বা মায়ের যে কোনো একজনের থাকলেই ছেলে মেয়েদের হয়েছে। তাহলে এটা ট্রান্সমিশন কি ধরনের? ভার্টিক্যাল ট্রান্সমিশন। এখানে কোনো জেনারেশন স্কিপ হয়েছে? এটা ফার্স্ট জেনারেশন,
এটা সেকেন্ড জেনারেশন। তাহলে ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশন আছে, তাহলে জেনারেশন স্কিপ হয় নাই। এখানে কি কোনো ক্যারিয়ার আছে আমাদের? হয় নর্মাল, না হলে এফেক্টেড, তাহলে কোনো ক্যারিয়ার নাই। যে কোনো একটা জিন যদি এফেক্টেড হয়, সরি একটা এল এফেক্ট হয়, তাহলে পেশেন্টের সিমটমস ডেভেলপ করবে। তাহলে একটা এফেক্ট হলে এটাকে আমরা বলি হেটেরোজাইগাস স্টেট, দুইটাই হলে বলি হোমোজাইগাস। তাহলে এগুলো ডিজিজ প্রেজেন্টেশন কেমন হয়? হেটেরোজাইগাস স্টেটে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অটোজোমাল ডোমিনেন্টের ক্যারেক্টারিস্টিক। পরীক্ষা এগুলো আসবে, কত পার্সেন্ট এফেক্ট হয়, মেল ফিমেল ইকুয়ালি এফেক্ট হয় কিনা, ক্যারিয়ার স্টেট আছে কিনা, হেটেরোজাইগাস স্টেট হয় কিনা, ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় কিনা, তারপর হচ্ছে যে জেনারেশন স্কিপ হয় কিনা, অ্যান্টিসিপেশন হয় কিনা। তাহলে অ্যান্টিসিপেশনও এটা একটা হিসেব ক্যারেক্টারিস্টিক অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে। বিশেষ করে যাদের ট্রাইনিউক্লিওটাইড রিপিটেড ডিসঅর্ডার হয় সেগুলোর ক্ষেত্রে আরো বেশি হয়। যাই হলো, তাহলে এখানে হচ্ছে আমাদের চান্স অফ ইনহেরিটিং ডিজিজ কত হবে? 50%। 100% কোন ক্ষেত্রে হয়, কোন ধরনের জেনেটিক ডিসঅর্ডার 100% ইনহেরিটেন্স হইতে পারে? একজন এফেক্টেড হলে বাচ্চা কাচ্চা সবাই এফেক্টেড হবে। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হলে যদি মা এফেক্টেড থাকে তাহলে তার বাচ্চা কাচ্চা সবগুলোই এফেক্টেড হবে। বাবা এফেক্টেড হলে বাবা থেকে কারো ডিজিজ ছড়াবে না। তাহলে আচ্ছা, এটা তো উঠেনি। A 38-year-old woman presents to the clinic. আচ্ছা, নেট ছিল না। 38-year-old woman presents to the clinic complaining that she is bumping into door frames when she walks around. She has recently crashed into a parked car while driving along the street. Over the past few months, she has been feeling increasingly tired. The only medication of note includes combined OCP. Examination reveals blood pressure normal with nasal examination is normal apart from a bitemporal hemianopia. বাইটেম্পোরাল হেমিয়ানোপি আমরা কোথায় পাবো? এক্সেলেন্ট, তাহলে এটা হচ্ছে অপটিক কাইজমা। ডায়াগনোসিস কি এটা? সিভিএসটি। আচ্ছা, বাইটেম্পোরাল হেমিয়ানোপি বা অপটিক কাইজমা লেশন ইউজুয়ালি কিসে পাই আমরা? আচ্ছা, অপটিক কাইজমা সবচেয়ে কাছাকাছি থাকে হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে হচ্ছে পিটুইটারি টিউমার হলে পেশেন্টের হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়ানোপি হইতে পারে। আচ্ছা, আমরা কি বাইট এই ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট কি আলাদা করে পড়ার দরকার আছে? আচ্ছা, তাহলে এটা থাক। What would you expect one of the neurological findings to be? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 42-year-old former motorcyclist comes to the neurology clinic for review some 2 months after hemitransection of the cord at the level of T10 after an accident. তাহলে তার T10 লেভেলে একটা হেমিট্রান্সেকশন হয়েছে, যেটাকে আমরা বলি যে ব্রাউন সিকার সিন্ড্রোম। তাহলে এটা হচ্ছে খুব কমন পরীক্ষার জন্য। কি কি ফাইন্ডিংস পাবো আমরা? আচ্ছা, এটা একটু আমরা ডিসকাস করি একটু, এটা একটু কনফিউশন হতে পারে।
তাহলে হেমি ট্রানসেকশন মানে হচ্ছে তার এক পাশে স্পেন করে পুরোটাই হয়ে গেছে, লেশন হয়েছে। তাহলে এখানে আমাদের কি কি থাকে এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। ইপসি পাইলি ইপসি ডরসাল। আর পেইন টেম্পারেচার কি হবে? কন্ট্রালাটারাল স্পন্থেলামিক ট্র্যাক। এটা কি বিলো দ্য লেশন নাকি এট দ্য লেভেল অফ লেশন? এট দ্য লেভেল। একটু কনসেপ্টে একটু গোলমাল আছে। আচ্ছা, ইপসিলেটারাল কন্ট্রালাটারাল ফিচারগুলো আমরা কি এট দ্য সাইট অফ লেশন পাবো নাকি বিলো দ্য সাইট অফ লেশন পাবো? বিলো। দুইজনের অ্যান্সার তো দুই রকম হয়ে গেল তাহলে। তাহলে অ্যান্সার কি হবে? এট দ্য লেভেল, বিলো দ্য লেভেল, কয়েক রকম আছে। আচ্ছা আমরা দেখি একটু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন, যে অ্যান্ট্রো হনসেল, এবং এখান থেকে যে স্প্যান মাউথ বের হয়েছে। আর আমাদের ডরসাল কলাম এটা হচ্ছে ইপসিলেটারালি ঢুকে ঢুকে এটা উপর দিকে উঠতে থাকে। এই চলে গেল হচ্ছে আমাদের ডরসাল কলাম। এখানে আছে আমাদের পেইন, সরি, ভাইব্রেশন অ্যান্ড পজিশন, আর এটা হচ্ছে প্রোপ্রিওসেপশন। তাহলে এখানেও একই রকম একটা ফাইবার আছে, এদিকে ঢুকছে, তারপরে এই যে উপরের দিকে উঠতেছে। আমাদের একটা সেন্সেশন ক্যারি করে কে? পেইন অ্যান্ড টেম্পারেচার। সে কি করে? অপোজিট সাইডে ঢুকে। আমরা একটু আগে পড়ছিলাম, মিডল্যান্ড ক্রস করার পরে উঠতে থাকে। এখান থেকে একটা উঠলো, এর সাথে সে উঠতে থাকে। আগে আমরা সেন্সরিটা পড়ি, তাহলে সুবিধা হবে। তাহলে এই লেভেলে যদি লেশন হয়, এই যে এখানে মনে করেন ক্রস সেকশন হয়ে গেছে, তাহলে এই যে জায়গাটা লেশন হয়েছে এট দ্য লেভেল অফ লেশন, এখানে তো সবগুলো ফাইবার ক্রস হয়ে গেছে। তাহলে এট দ্য লেভেলে আমরা সবগুলো লস পাবো। এই যে ফাইবারটা ভাইব্রেশন পজিশনে ঢুকতেছিল, সেও কেটে গেছে, তাহলে এটা লস হয়ে যাবে। এই লেভেলে যে পেইন টেম্পারেচার সেন্সেশন যে ক্যারি করে এই পাশে ঢুকতেছিল, না এটা একটু দেখাই। এখান থেকে পেইন টেম্পারেচার এটা ঢুকতেছিল, ক্রস করলো, তারপরে উঠে গেল। তাহলে এই ফাইবারটাও লস হয়েছে। তাহলে সেম সাইডে পেইন টেম্পারেচার চলে যাবে এট দ্য লেভেল, এগুলো সব। তারপর হচ্ছে যে অ্যান্ট্রো হর্ন সেল, এটা ড্যামেজ হয়েছে, তো এখানে লোয়ার মোটর নিউরন লেশন পাবো। মানে এট দ্য সাইট অফ লেশন, মানে যে লেশন হচ্ছে সেই সাইডে সবকিছু লস হয়ে যাবে। পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন, তারপর হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন পাবো ডিউ টু অ্যান্ট্রো হর্ন সেল ড্যামেজের জন্য। এট দ্য সাইট অফ লেশন পেইন অ্যান্ড টেম্পারেচারটা লস হয় না, অপোজিট সাইডে। এর কারণ হচ্ছে এই যে ফাইবারগুলো ক্রস করতেছে না, এই ক্রসটা করে একটু উপরে গিয়ে তারপর উপরে দিয়ে উঠতে থাকে। মানে যে লেভেলে এটা ক্রস সেকশন হয়েছে, এই ফাইবারটা ধরি যে রাইট সাইড ফাইবারটা ক্রস করলো, এ হচ্ছে স্কিপ করে চলে যায়, যে কোনো ওয়াল এফেক্টেড হয় না। তাহলে যে জায়গাটা লেশন হয়েছে এট দ্য লেভেলে সেম সাইডে সবকিছু লস হবে। তাহলে পেইন, ভাইব্রেশন, পজিশন, তারপর হচ্ছে লোয়ার মোটর লেশন। বিলো দ্য সাইট অফ লেশন কি হবে? তাহলে এই জায়গাটা যদি ক্রস করে যায়, এই জায়গাটা আমাদের ক্রস করে গেছে, তাহলে নিচের থেকে কোনো ফাইবার সে উঠতে পারতেছে না। তাহলে নিচ থেকে উঠতেছে আমাদের ভাইব্রেশন পজিশন, উঠতেছে ইপসিল্যাটারাল, এই যে এই ফাইবারটা, এ হচ্ছে এখানে এসে কাটা পড়ে গেছে। তাহলে সেম সাইডের বিলো দ্য লেভেল, এটা হচ্ছে বিলো দ্য সাইট অফ লেশন। তাহলে বিলো দ্য সাইট লেশন ভাইব্রেশন পজিশন লস হয়ে যাবে, কারণ এই ফাইবারটা এখানে কাটা পড়ে গেছে।
এই যে একটা ফাইবার কাটা পড়ছে, এটা কি করতেছিল, এই যে অপোজিট সাইড থেকে পেইন অ্যান্ড টেম্পারেচার নিয়ে আসতেছিল এই ফাইবারটা, সেই যেখানে সে কাটা পড়ে গেছে। তাহলে সেম সাইডে ভাইব্রেশন পজিশন গেল, অপোজিট সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হলো। তাহলে এগুলো হইতেছে কোথায়, বিলো দ্য সাইট অফ লেশন, মানে এই লেশন হয়েছে আর এর নিচে আমরা এই ফিচারগুলো পাইতেছি। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের সেন্সরি ফিচার্স। বিলো দ্য সাইট অফ লেশনে আমাদের কিন্তু লোয়ার মোটর নিউরন লস হবে না। এই দেখেন এই ফাইবারটা কিন্তু সেই ইনট্যাক্ট আছে, মানে নিচের স্পাইনাল কর্ডটা। তাহলে বিলোতে আমরা লোয়ার মোটর নিউরন পাবো না। তাহলে সেন্সরে আমরা কি পাইলাম, সেম সাইডে ভাইব্রেশন পজিশন লস, অপোজিট সাইডে পেইন টেম্পারেচার সেন্সেশন লস। এগুলো হচ্ছে বিলো দ্য সাইট অফ লেশন। এট দ্য সাইট অফ লেশন তো সবই লস হয়ে গেছিল। এটুকু কি বোঝা গেছে? এইটুকু বোঝা গেলে আমরা আপার মোটর নিউরনটা দেখবো। সেম সাইডেরটা এট দ্য লেভেলে সবকিছু লস হবে, আর লোয়ার মোটর নিউরন ফিচার্স পাবো। কারণ যে লেভেলে লেশন হচ্ছে এখানে তো যতগুলো ফাইবার ঢুকছে এরা সবই কাটা পড়ে গেছে। সো যে জায়গাটা লেশন সেই সাইডে সব লস। বিলোতে যেটা সেটাই হচ্ছে আমাদের সমস্যা আর কি। সেম সাইডে ভাইব্রেশন পজিশন লস হয়, অপোজিট সাইডে পেইন টেম্পারেচার লস হয়। এখন এট দ্য লেভেল অফ লেশন আমরা কম পারি কেন? কারণ এটা তো পরীক্ষা আসে না। পরীক্ষা আসে বিলো দ্য সাইড অফ লেশন কি কি আছে, যে কারণে এটা আমাদের বেশি পড়ার লাগে। তাহলে সেম সাইডে আমাদের ভাইব্রেশন পজিশন লস গেল, অপোজিট সাইডে পেইন টেম্পারেচার লস গেল। এবার আসি আমাদের আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন আমাদের সেরেব্রাল কর্টেক্স এখান থেকে তৈরি হয়, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এই হচ্ছে এইভাবে নামতে থাকে, নামতে থেকে তারপর মেডুলা অবলঙ্গার নিচে এসে এখানে ক্রস করে যায়, ক্রস করে সে এবার দিক থেকে নামতে থাকে, গিয়ে সিনাপস করে যে লোয়ার মোটর নিউরনের সাথে। আরেকটা ফাইবার আসলো, এসে সে পরেরটার সাথে সিনাপস করলো। তাহলে এই লেভেলে যখন লেশন হবে তখন যে সাইডের লেশন হয়েছে সেই সাইডে আমরা হচ্ছে আপার মোটর নিউরন পাবো, কারণ এই সাইডে এই আপার মোটর যে ফাইবারগুলো ছিল এগুলো সে ক্রস করে গেছে। তাহলে সেম সাইডে আমরা পাবো হচ্ছে ভাইব্রেশন পজিশন লস, আপার মোটর নিউরন সেন্সেশন লস, আর অপোজিট সাইডে পাবো পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস। এগুলো হচ্ছে বিলো দ্য সাইট অফ লেশন। আর এট দ্য সাইট অফ লেশনে কি কি পাইলাম, সেম সাইডে সব সেন্সেশন লস, সাথে লোয়ার মোটর নিউরন লেশন। হ্যাঁ, এট দ্য লেভেল লোয়ার মোটর হবে, কারণ যে লেভেলে ক্রস সেকশন হইতেছে সেই সেকশনে তো আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো লস হইতেছে, নিচে অ্যান্টেরিয়র হর্ন সেল তো এফেক্টেড হয় নাই। নিচের দিকে এফেক্টেড হয়েছে যেগুলো আপার মোটর নিউরন নামতেছিল, এই যে পিঙ্ক ফাইবার যেগুলো নামতেছে উপর থেকে। তাহলে এট দ্য লেভেলে আমরা পাবো লোয়ার মোটর নিউরন লেশন সেম সাইডে, আর বিলো দ্য সাইট অফ লেশন পাবো সেম সাইডে আপার মোটর নিউরন লেশন। এটা কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেলে আমরা স্কিপ করে যাই, আর না বুঝলে সমস্যা নেই, আমরা পরে এই প্রশ্ন খুব রিপিট হয় আর কি, আমরা অন্য কয়েকটা প্রশ্নটা আবার ডিসকাস করবো। তাহলে সিঙ্গো ম্যালের থেকে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা পাইলাম। সিঙ্গো ম্যালেতে আমাদের বিলো সাইট অফ লেশন কিন্তু কোনো লস ছিল না, শুধুমাত্র এট দ্য লেভেলে ছিল। এখানে কিন্তু বিলত লেশন থাকবে। আপার রিলেশন সেম সেট কেন? আচ্ছা, এটা দেখাই আবার। আপার মোটর নিউরনটা এর ভিতরে হয়ে গেছে। আচ্ছা, আমি এটা বলতেছি, এটা এটা একটু কনফিউশন লাগতে পারে। নিউরো জিনিসটা আসলে কনফিউশন হওয়ার মতোই, এটাতে টেন্স হওয়ার কিছু নাই। আচ্ছা, এটা ছবিটা বেশি বাজে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল মনে করেন, এটা স্পাইনাল নার্ভ, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এটা মনে হয় পরীক্ষা পাশে যাবে আর কি। এটা মনে হয় রাইট সেরেব্রাল কর্টেক্স, এটা হচ্ছে লেফট সেরেব্রাল কর্টেক্স। এটা এসে তো মিড লাইন ক্রস করবে, মিডল অবলঙ্গটা লোয়ার এন্ডে এসে তারপর এখানে সিনাপস করলো। এখন এই জায়গাটাতে যদি হেমি সেকশন হয় তাহলে এই ফাইবারটা লসে যাইতেছে, তাহলে আমরা আপার মোটর নিউরন ফিচার্স পাচ্ছি। আচ্ছা, এটা সাইট অফ লেশন কোন দিকে, লেফট আর রাইটে?
লেফটে। আমরা আপার মোটর নিউরন লেশন পাচ্ছি কোন দিকে? রাইট সাইডটা ইনট্যাক্ট পুরো। আচ্ছা, আমরা আপার মোটর নিউরন লেশন আমরা লিম্ব হিসেব করতে হবে, এটা নট সেরেব্রাল কর্টেক্স। আমরা কোন লিম্বে ফিচার্স পাবো? লেফট লিম্বে ফিচার্স পাবো। সেরেব্রাল কর্টেক্স ধরা যাবে না, এটা বাদ। এখানে তো লেশন টেশন নাই। আমাদের আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন, এটা ডিপেন্ড করে কোন লিম্বে ফাইন্ডিস পাচ্ছি। তাহলে এখানে লেফট লিম্বে আমরা ফাইন্ডিস পাবো। সো এটা লেফট সাইডের লোয়ার মোটর নিউরন লেশন। আমাদের সাইট অফ লেশন হচ্ছে লেফট সাইডে। তাহলে এটা আমরা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে স্পাইনাল কর্ড লেভেলে এই কথাটা মনে রাখতে হবে। ফর দ্য আপার মোটর নিউরন লেশন বিলো স্পাইনাল কর্ড হচ্ছে ইপসিল্যাটারাল, আর অ্যাবোভ স্পাইনাল কর্ড হচ্ছে কন্ট্রাল্যাটারাল। স্পাইনাল কর্ডের উপর যেখানে লেশন হোক না কেন, এটা হইতে পারে ব্রেন স্টেমে, হইতে পারে ইন্টারনাল ক্যাপসুলে, হইতে পারে হচ্ছে যে সেরেব্রাল কর্টেক্সে, যেগুলো লেশন হলে সেটা কন্ট্রাল্যাটারাল পাবো। ওকে, আমাদের আরো কিছু প্রশ্ন বাদ আছে। 78-year-old woman presents with a 2-day history of severe left earache with a burning sensation in the ear, vertigo, and loss of taste. There is left-sided weakness of both upper and lower facial muscles. Facial sensation is normal. You note a vesicular rash over the left ear. Answer is Ramsay Hunt syndrome. তাহলে ফেশিয়াল উইকনেস যদি দেখেন যে বোথ আপার অ্যান্ড লোয়ার পার্ট ইনভলভমেন্ট হয়েছে, তাহলে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ 7 ক্যানুলার পলসি। আর এর সাথে যদি দেখেন যে ভেসিকুলার র্যাশ আছে, তাহলে ডায়াগনোস হচ্ছে র্যামসে হান্ট সিনড্রোম। A 28-year-old woman was diagnosed 3 months ago with schizophrenia. Her psychiatrist started her on haloperidol. She has now presented to the emergency department with confusion and drowsiness. On examination, she is pyrexia, disoriented, blood pressure 200 by 100 millimeter mercury, severe bilateral rigidity. ডায়াগনোসিস কি? পেশেন্ট হচ্ছে হ্যালোপেরিডল পাচ্ছে, এখন পেশেন্ট করছে কনফিউশন এন্ড ড্রজিনেস নিয়ে, সাথে হচ্ছে টেম্পারেচার বেশি, রিজিডিটি আছে, আর হচ্ছে বিপি বেশি। তাহলে ডায়াগনোসিস নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। ইউজুয়ালি হয় হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কারণে, অথবা যদি সাডেন ওই যে অ্যান্টিপার্কিনসন ড্রাগ যেগুলো লেভোডোপা, এগুলো যদি সাডেন উইথড্রল করা হয়। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমের সাথে আরো দুইটা কন্ডিশনে কনফিউশন হতে পারে, অনেকটা সিমিলার টাইপের প্রেজেন্টেশন থাকে এবং পরীক্ষা খুব কমনলি আসে। নিউরোমাসকুলার নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, তারপরে সেরোটোনিন সিনড্রোম, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। আলাদা করবো কিভাবে? নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমের ক্ষেত্রে ইউজুয়ালি যে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো হিস্ট্রি থাকে, অথবা উইথড্রল অফ অ্যান্টিপার্কিনসন ড্রাগ। সেরোটোনিন সিনড্রোমে ইউজুয়ালি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো হিস্ট্রি থাকে। আর এমআরসি পরীক্ষার জন্য একটা মনে রাখলে হচ্ছে ওপিওয়েডস। আর ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া ইউজুয়ালি অ্যানাস্থেটিক ড্রাগস। একটা দেখবেন সিনারিওতে এগুলো কোনো ক্লু আছে কিনা। সেকেন্ড যেটা, সেরোটোনিন সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের ডায়রিয়া হিস্ট্রি থাকে ইউজুয়ালি, ডায়রিয়া অথবা মায়োক্লোনাস। এই দুটো কথা মনে রাখবেন। সেরোটোনিন সিনড্রোমের ক্ষেত্রে এই দুটো কথা মনে রাখলে বিষয়ের প্রশ্ন অ্যান্সার করতে পারবে। আর বাকি দুটা ক্ষেত্রে ড্রাগ হিস্ট্রিটা মেনলি দেখতে হবে। আর অন্যান্য অনেক কিছু আছে সিমিলিয়ার, ওইগুলো দেখে আসলে আলাদা করা কঠিন। সেরোটোনিনের ক্ষেত্রে যদি আপনি ডায়রিয়া আর মায়োক্লোনাস বা অ্যাবনর্মাল
মুভমেন্ট, এই দুটো মনে রাখেন, তাহলে দেখবেন বেশি প্রশ্ন সলভ করতে পারতেছেন। তাহলে এই পেশেন্টের জন্য হ্যালোপেরিডাল হিস্ট্রি আছে, সাথে পাইলস রিজিডিটি কন্ডিশন বেশি, ডায়াগনোসিসে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। ট্রিটমেন্ট কি দেবো? আচ্ছা, মাসেল স্পাজম হলে আমরা কি দিই? মাসেল রিল্যাক্সেন্ট দিই। ডেন্টোজিন মাসেল রিল্যাক্সেন্ট খুব কমনলি ইউজ করা হয় আমাদের যে এই রোগীদের এসে তখন ব্যাক পেন ট্যাক পেন বলে, আমরা এই মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে দিই, দেখা যায়। তাহলে এটা হচ্ছে একটা মাসেল রিল্যাক্সেন্ট। এটা কি হবে? রিজিডিটি কমাবে, তারপর হচ্ছে হাইপারথার্মিয়া কমায়। A 30-year-old man is brought to the emergency department with severe confusion and ataxia. On examination, he has difficulty abducting both eyes and gait ataxia. He is disoriented in time and place. A full blood count shows MCB 110 femtoliter. তাহলে পেশেন্টে কি আছে? কনফিউশন, অ্যাটাক্সিয়া, আর একটা হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া। এই ট্রেডটাকে আমরা কি বলি? তাহলে এটা হচ্ছে একটা ট্রেড, আর একটা ট্রেড আছে একই রকমের, অ্যাটাক্সিয়া, অ্যাডিফ্লেক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া। তাহলে এই দুটো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভার্নিক্স এনকেফালোপ্যাথি, আর একটা হচ্ছে মিলার ফিশার সিনড্রোম। মোটামুটি কাছাকাছি দুইটাই। তাহলে ট্রিটমেন্ট অপশন এখানে কি হবে? ইন্টারভেনাস থায়ামিন। এমসিবি বেশি কেন পেশেন্টের? এক্সিলেন্ট। অ্যালকোহলিজম। তাহলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যালকোহলিজম। বিটিএল ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, বিটিএল ডেফিসিয়েন্সি আসলে অ্যালকোহলিজম দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে এখানে অ্যালকোহলিজম কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে বি1 ডেফিসিয়েন্সি হতে পারে, আর অ্যালকোহল পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, আমরা একটা কোশ্চেন এর আগে তাই পড়তাম, এই পেশেন্টটা যদি সিজার ডেভেলপ করে, এপিলেপসি হয়, পেশেন্টের গ্লুকোজ দেখলেন কম আছে, কি করবেন? আগে থায়ামিন দিবেন নাকি আগে গ্লুকোজ দিবেন? এটাও ডেভিডসনের কোশ্চেন, আগে সেটি করবো। তাহলে অ্যালকোহলিক পেশেন্ট যদি তার এরকম এপিলেপসি বা সিজার হয়, তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সাথে বিয়ন্ড ডিফিসিয়েন্সির সাথে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা আগে আইভি থায়ামিন দিব। এটা ডেভিডসনের এপিলেপসি ম্যানেজমেন্ট মধ্যে দেওয়া আছে। থাইমিন ডেফিসিয়েন্সি থাকলে আগে থাইমিন ডেফিসিয়েন্সি কারেকশন করতে হবে, মানে আইভি থাইমিন আগে দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে মেনলি এমএসসি প্রশ্ন, এটা নিয়ে খুবই কনফিউশন হয়, আমরা এই জন্য প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে। 28-year-old man presents with a foot drop following a sports injury. On examination, there is a weakness of ankle dorsiflexion and eversion, weakness of extension of the great toe. He has some sensory loss restricted to the dorsum of foot. The ankle lock is present, and other examination is within normal limit. তাহলে ফুট ড্রপ সিনারি হচ্ছে একটাই। ডেভিডসনের নিউরোলজি চ্যাপ্টারে একদম প্রথম দিকে বক্স আছে। ফুট ড্রপের মেইন কজ হচ্ছে দুইটা, যে দুটা পরীক্ষা আসে, এবং এই দুটো আলাদা করা লাগবে আর কি। ফুড ড্রপে আমাদের দুইটা কাজ মনে রাখা লাগবে, যে দুটা পরীক্ষায় আসে, আর অনেক কারণে হইতে পারে। একটা হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি, আর একটা হচ্ছে L5 রেডিকুলোপ্যাথি। আচ্ছা, রেডিকুলোপ্যাথি আর পেরিফেরাল নিউরোপ্যাথি পেইন থাকে কোনটাতে? তাহলে নার্ভের পেইন কোনটা থাকবে?
রেডিকুলোপ্যাথিতে। তাহলে L5 রেডিকুলোপ্যাথি সিনারিও থাকলে ইউজুয়ালি পেশেন্টের একটা পেনের হিস্ট্রি থাকে। এখানে কিন্তু কোনো পেনের হিস্ট্রি নেই। এটা একটা ক্লু। সব থেকে ইম্পর্টেন্ট ক্লু যেটা একটা মনে রাখবেন সেটা হচ্ছে ইনভার্সন। অ্যাঙ্কেল ইনভার্সন এই কাজটা করা আছে অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ। বাকি যে ফাংশনগুলো আছে এই যে ইভার্সন ডসিফিকেশন এগুলো যেগুলো আছে এগুলো করা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। আর এই দুইটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে L5। তাহলে L5 যদি এফেক্টেড হয় তাহলে কি অ্যাঙ্কেল ইনভার্সন করতে পারবে পেশেন্ট? করতে পারবে না। কমন পেরোনিয়াল নার্ভ যদি ইনভলভমেন্ট হয় তাহলে কি অ্যাঙ্কেল ইনভার্সন কোনো সমস্যা হবে? অ্যাঙ্কেল ইনভার্সন ফাংশন হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়ালের। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট পার্থক্য L5 রেডিকুলোপ্যাথি এবং কমন পেরোনিয়াল নার্ভের মধ্যে সেটা হচ্ছে অ্যাঙ্কেল ইনভার্সন। এই একটা পয়েন্ট মনে রাখতে পারলে আপনি এমএসসি প্রশ্নগুলো সবগুলো সলভ করতে পারবেন। তাহলে অ্যাঙ্কেল ইনভার্সন যদি এফেক্টেড হয় তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে L5 রেডিকুলোপ্যাথি। অ্যাঙ্কেল ইনভার্সন যদি নর্মাল থাকে তাহলে কজ হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি। তাহলে এই পেশেন্টের অ্যাঙ্কেল ইনভার্সনের কথা কিছু বলা হয় নাই। অ্যাঙ্কেল ডসিলেশন লস হয়েছে, ইভার্সন লস হয়েছে, এক্সটেনশন অফ গেট টো লস হয়েছে, আদার ফাংশন নর্মাল। তাহলে অ্যাঙ্কেল ইনভার্সন নর্মাল না পারবে না। অ্যাঙ্কেল ইনভার্সন না পারলে আপনি তখন ধরে নেবেন যে তার L5 রেডিকুলোপ্যাথি হয়েছে। তাহলে অ্যাঙ্কেল ইনভার্সন লস মানে L5, অ্যাঙ্কেল ইনভার্সন ইনটেক্ট মানে কমন পেরোনিয়াল নার্ভ। এখন কমন পেরোনিয়াল নার্ভ সবচেয়ে বেশি ইনজুরি হচ্ছে এট দ্য হেড অফ ফিবুলাতে। এবং যাতে স্পোর্টস এই স্পোর্টস পারসন মোটরসাইক্লিস্ট এদের ক্ষেত্রে ইনজুরি বেশি হয়। এটা ডায়াগনোসিস আছে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি এট দ্য হেড অফ ফিবুলা। আর L5 নার্ভ রুট ইনভলভমেন্ট হলে পেশেন্টের অ্যাঙ্কেল ইনভার্সন এফেক্টেড হতো, সাথে হচ্ছে রেডিকুলার পেইন থাকতো। আর খুবই রেয়ার কিছু কঠিন প্রশ্ন হলে সেক্ষেত্রে হচ্ছে যে ই নার্ভ হতে পারে, এই যে সায়াটিক নার্ভ ইনভলভমেন্ট হতে পারে। আচ্ছা, অ্যাঙ্কেল জার্কের রুট ভ্যালু কত? সো এখানে তো এটা ইনভলভমেন্ট হবে না। অ্যাঙ্কেল জার্কে মেইনলি S1 বলে। আর কমন পেরোনিয়াল নার্ভের সাথে অ্যাঙ্কেল জার্কের রিলেশন নেই তো। What is the most likely diagnosis? A 30-year-old woman presents with paroxysmal episodes of vertigo, vomiting, and impaired hearing on the right side, lasting for 1 to 4 hours. She has experienced 8 such episodes in the last 12 months. Neurological examination shows evidence of light sensorineural deafness. Audiogram confirms the presence of light low frequency sensorineural deafness. CT brain is normal. তাহলে পেশেন্ট হচ্ছে এপিসোডস অফ ভার্টাইগো, ভমিটিং অ্যান্ড হিয়ারিং লস। আর ডিউরেশন হচ্ছে 1 to 4 hours। ডায়াগনোসিস কি? যেখানে যেগুলো কথা আছে সবগুলো ভার্টাইগো করতে পারে। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস মেনিয়াস ডিজিজ। আমি বাকিগুলো একটু বলে যাই পরীক্ষায় সিনারিও কখন কনফিউশন হতে পারে। অ্যাকিউস্টিক নিউরোনার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্রোগ্রেসিভ থাকবে। এটা যেহেতু টিউমার, তাহলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, টিউমারটা আস্তে আস্তে সিমটমসগুলো বাড়বে। সিমটমস কখনো হচ্ছে যে ইমপ্রুভ হবে না, আস্তে আস্তে প্রোগ্রেসিভলি বাড়বে। সাথে কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকতে পারে। বাকি ফিচার্স ভার্টাইগো টিনিটাস এগুলো দুই জায়গায় থাকতে পারে। বিপিপিভি এটা হচ্ছে সিমটমস থাকবে খুবই শর্ট ডিউরেশন, ভেরি শর্ট ডিউরেশন, জাস্ট কয়েক সেকেন্ড টেকেন্ড এরকম থাকবে। আর অ্যাগ্রাভেটেড করে বাই মুভমেন্ট, সেটা হতে পারে সাইড টু সাইড সেন্স করলেও হতে পারে। ইউজুয়ালি বয়স্ক পেশেন্টে বেশি হয়। তাহলে এটা অনেকটা প্যারাক্সিমাল ফিচার্স থাকতে পারে, মাঝে মাঝে হবে মাঝে মাঝে হবে না, নামের মধ্যে আছে প্যারাক্সিমাল। তাহলে অ্যাকুস্টিক নিউরোমা কিন্তু প্রোগ্রেসিভ। মেনিয়ার্সের ফিচার্স হচ্ছে প্যারাক্সিমাল থাকে, মাঝে মাঝে ভালো হবে মাঝে মাঝে খারাপ হবে। পেশেন্টের ভার্টিগো থাকতে পারে, টিনডাস থাকতে পারে, হিয়ারিং লস থাকতে পারে, যেগুলো অ্যাকুস্টিক নিউরোমাতেও থাকতে পারে। মেইন ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা প্রোগ্রেসিভ,
এটা প্যারক্সিমাল। আর অনেক সময় বলা থাকতে পারে অজাল ফুলনেসের কথা, অনেক সময় নাও থাকতে পারে, যেরকম এই সিনারিতে বলা নেই। দেন হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান করলে অবশ্যই অ্যাগোস্টিনিয়া পাইলে সেখানে আমরা টিউমার বা অন্য কোনো ফাইন্ডিংস পাবো, মাসলেশন পাবো। মেনিয়াসের সিটি স্ক্যান নর্মাল থাকতে পারে। ল্যাবিরিনথাইটিস, এখানেও লস অফ হিয়ারিং থাকতে পারে, তবে এখানে হচ্ছে ডিউরেশনটা শর্ট থাকবে। ল্যাবিরিনথাইটিস গুলো ইউজুয়ালি স্পন্টাসলি রিকভারি হয়ে যায়, দেখা যাচ্ছে শর্ট ডিউরেশন অফ হিস্ট্রি, তবে ভালো হয়ে গেছে। এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন হিস্ট্রি হচ্ছে 12 মাসের, তাহলে এতদিন ল্যাবিরিনথাইটিস থাকবে না। ভার্টিব্রো ব্যাজিলার ইনসাফিসিয়েন্সি, এটা হচ্ছে ভাস্কুলার কজ। এটার ক্ষেত্রে পেশেন্টের ভার্টাইগো, ভমিটিং এই টাইপের ফিচার্স থাকতে পারে। তো ভার্টিব্রো ব্যাজিলার ইনসাফিসিয়েন্সি ক্ষেত্রে এটা হচ্ছে খুবই শর্ট ডিউরেশন থাকবে, মানে সিমটমসের ডিউরেশনটা শর্ট থাকবে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হবে। আর এটা ইউজুয়ালি হেড মুভমেন্ট এটার সাথে হচ্ছে রিলেটেড থাকে। আর সাথে পেশেন্টের যে কার্ডিওভাস্কুলার বা সেলভাস্কুলার যে ডিসফেক্ট আছে ওগুলো থাকতে পারে। তাহলে এই পাঁচটাই হচ্ছে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমাদের দেখতে হবে সেটাকে আস্তে আস্তে বাড়তেছে কিনা, এটা প্যারাক্সিমাল কিনা, ডিউরেশনটা কেমন, আর অ্যাসোসিয়েটেড ডিসফেক্টটা কি কি আছে। ভার্টিব্রো ব্যাচিলারের ক্ষেত্রে ওইটা তো ব্রেন স্টেমে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, সো ব্রেন স্টেমে আদার যে সিমটমস আছে সেগুলো থাকবে। ওইটা তো মেইনলি ব্রেন স্টেমের ডিজিজ। তাহলে ভার্টিব্রো ব্যাচিলার সিমটম ইনসাফিসিয়েন্সি ক্ষেত্রে পেশেন্টের মেইনলি ব্রেন স্টেম সিন্ড্রোম লাইক প্রেজেন্টেশন থাকবে। তাহলে নিউরোলজিক্যাল যে ডেফিসিট আছে সেগুলো থাকতে পারে পেশেন্টের সাথে, কিন্তু বিপিভিতে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে না, কোনো হিয়ারিং লসটা সেগুলো কোনো কিছু থাকবে না। A 33-year-old woman presents with 48-hour history of pain behind her right ear, followed by drooping of the right side of her face. Also describes having the word taste in her mouth, soreness in swallowing. She had previously been fit and well. On examination, there is right-sided facial weakness affecting both upper and lower parts of face. সাথে ইউ নোটিশে ভেসিকুলার র্যাশ, তাহলে এটা একটু আগে পড়ে আসছি। ডায়াগনোসিস হচ্ছে রামসে হার্ট সিনড্রোম। তাহলে ফেশিয়াল উইকনেসে যদি কোনো সিনারি থাকে, তাহলে ফার্স্ট এটা দেখবেন যে এটা বোথ আপার অ্যান্ড লোয়ার পার্ট ইনভলভমেন্ট কিনা। যদি আপার অ্যান্ড লোয়ার পার্ট ইনভলভমেন্ট থাকে তাহলে তো লোয়ার মোটর নিউরন পলসি, সাথে দেখবেন ফেশিয়াল এই কোনো ভেসিকুলার র্যাশ আছে কিনা। র্যাশ থাকলে এটা রামসেন সিনড্রোম, র্যাশ যদি না থাকে তাহলে বেলস পলসি। আর যদি শুধু বলে লোয়ার পার্ট ইনভলভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে ঝামেলা আছে। সেক্ষেত্রে আমাদের দেখা লাগবে এটা সাইট অফ লেশন ব্রেন স্টেমে কিনা, অথবা হচ্ছে যে ইন্টারনাল ক্যাপসুলে কিনা। তাহলে সেক্ষেত্রে আপার কি কি সাইন আছে সেগুলো দেখা লাগবে। তাহলে আপার অ্যান্ড লোয়ার পার্ট হলে ঝামেলা কম। যদি শুধু লোয়ার পার্ট বলে সেক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতে হবে সাইট অফ লেশনটা কোথায় আছে। A 27-year-old woman presents to the emergency department with a sudden blurring of vision affecting her left eye, pain at the back of the eye. She also describes that there has been a loss of color vision affecting the eye. Her past medical history includes episodes of poor coordination affecting her right hand some 2 months ago, and she has type 1 diabetes managed with basal bolus insulin. There is a relative afferent pupillary defect affecting left eye and some right-sided loss of coordination. তাহলে এই ধরনের যদি কোনো সিনারিও দেখেন যেগুলো কোনো কিছুর সাথে কোনো কিছু মিলে না, রিকারেন্ট এপিসোড হইতেছে আবার ভালো হয়ে যাইতেছে, ডায়াগনোসিস কি? একটা হচ্ছে পেশেন্টের বয়স 27, ইয়ং পেশেন্ট, ফিমেল পেশেন্ট। আগে একটা অপটিক নিউরাইটিস হয়েছে, পেইনফুল ব্লারিং অফ ভিশন, আবার এমনিতে ভালো হয়ে গেছে। অপটিক নিউরাইটিস হয়েছে কোন সাইডে? লেফট আই। আবার রাইট সাইডে তার লস অফ কোঅর্ডিনেশন। মানে একটা সাইডের লেশন হচ্ছে অপটিক নার্ভে, আর একটা সাইডের লেশন হচ্ছে মোস্ট লাইকলি সেরেবেলার। তাহলে এটা কোনোভাবে রিলেট করা যায় না। আবার দুইটা ওকেশন দেখেন দুইটা ভিন্ন টাইমে, তাহলে এটা কি বলা হয়? টাইম অ্যান্ড স্পেস। তাহলে দুইটা ডিফারেন্ট সাইটে হয়েছে, একটা অপটিক নার্ভ ইনভলভমেন্ট, একটা সেরেবেলার ইনভলভমেন্ট, দুইটা ডিফারেন্ট টাইম হয়েছে, একসাথে হয় নাই। তাহলে এই ধরনের যদি টাইম অ্যান্ড প্লেস, এই টাইম অ্যান্ড স্পেসে থাকে, দুইটার ডিফারেন্ট প্রেজেন্টেশন থাকে, পেশেন্ট স্পন্টানিয়াস রিকভারি হয়, তাহলে ডায়াগনোসিস মোস্ট লাইকলি মাল্টিপল স্ক্লেরোসিস। ইসকেমিক অপটিক নিউরাইটিস বললে এই যে
পেশেন্টের যে এটা আছে ইমব্যালেন্স হিস্ট্রি আছে, এটা ব্যাখ্যা করা যাবে না। তারপর পেশেন্টের ইস্কেমিয়া হওয়ার জন্য কোনো রিস্ক ফ্যাক্টরের কথা কিছুই বলা নাই এখানে, তাহলে এটা ডায়াগনোস হচ্ছে না। তাহলে এএমএস এর কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। যদি কোনো পেশেন্টে দেখেন পেইনফুল ব্লারিং অফ ভিশন বা অপটিক নিউরাইটিস, অন্য কোনো কিছু না থাকলে এমএস একটা চিন্তা করতে হবে। পেশেন্ট যদি এখন দেখা যায় ডিফারেন্ট সাইটে অ্যানাটমিক্যাল সাইট মিলানো যাচ্ছে না, তাহলে এমএস চিন্তা করতে হবে। পেশেন্টের কোনো একটা সেন্সরি ডেফিসিট ছিল বা সেরেবেলার সাইন ছিল, স্পন্টানিয়াসলি ভালো হয়ে গেছে, এমএস চিন্তা করতে হবে। কোনো পেশেন্টের রিল্যাপসিং লিমিটিং প্যাটার্ন নিউরোলজিক্যাল ফিচার্স আছে, মাঝে মাঝে ভালো হয়ে যায় মাঝে মাঝে খারাপ হয়, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে এমএস চিন্তা করতে হবে। আরেকটা আসে এমএসসি পরীক্ষার প্রশ্ন আসে ব্রাউন সিগার সিনোমিক সিনারিও বা ট্রান্সভার্স মাইলিটি সিনারিও, এগুলো তো এমএস চিন্তা করতে হবে। তাহলে এটা কয়েকভাবে প্রেজেন্টেশন হইতে পারে। যদি প্রশ্ন দেখে দেখেন কোনো কিছু অ্যানাটমিক্যাল লোকেশন দিয়ে মিলাইতে পারতেছেন না, তাহলে মোস্ট লাইকলি সেটা এমএস এর সিনারিও। আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রশ্ন, এটা পুরোটা কেটে গেছে। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তো আসতেছে না ঠিক মতো। 70-year-old man is brought to the clinic by his wife. Over the past 9 months, she has suffered from slowly worsening poor memory. তাহলে একটা প্রবলেম পাইলাম হচ্ছে ওল্ড পেশেন্ট, পোর মেমোরি, সাথে সাথে আনস্টিনেস অন ফিট, রিসেন্টলি ডেভেলপড ইউরিনারি ইনকন্টিনেন্স। আচ্ছা আর পড়বো না, এইটুকু বললে আশা করা যায় অ্যান্সার পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। তাহলে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস একটা ট্র্যাড বলা হয়। ট্র্যাডের মধ্যে কি কি আছে? ডিমেনশিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স, আর একটা হচ্ছে গেট অ্যাপ্রাক্সিয়া। তাহলে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস এই ট্র্যাডটা পরীক্ষা এই প্রশ্ন আসে। ইউজুয়ালি ওল্ডার পেশেন্টে বেশি হয়। ট্রিটমেন্ট কি করবো? ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্টিং। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন। আজকে যেসব টপিক ডিসকাশন করা হয়েছে সবগুলাই মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্ট সিনারি হয়তো ভ্যারিয়েশন হতে পারে, এমআরসি পরীক্ষা যত বড় বড় সিনারি থাকে এফসিও সাইড একটু ছোট ছোট সিনারি দিবে, তবে সবগুলোই পরীক্ষা আসার মতো আর কি। ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।